থেকে সকল থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সিএটিএল হচ্ছে গ্রিন বিশ্ববিদ্যালয়ের মূল 6টি সেন্টারের একটি, যেটি শিক্ষকদের মানোন্নয়ন ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে। গ্রিন বিশ্ববিদ্যালয়ের ই-লার্নিং সেলে সিএটিএল লিড দিচ্ছে, তাই এবার সরাসরি শিক্ষার্থীদের সাথে কাজ করতে যাচ্ছে অনলাইন এডুকেশন চ্যালেঞ্জেস আরো ভালোভাবে ওভারকাম করার জন্য। শুধু তাই নয়, থাকছে আরো সারপ্রাইজ। সিইটেল কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে এ সিরিজ অফ 6 ওয়ার্কশপ। প্রতিটি ওয়ার্কশপে পার্টিসিপেন্টসদের জন্য থাকছে পার্টিসিপেশন সার্টিফিকেট এবং 6টি ওয়ার্কশপে সাকসেসফুলি পার্টিসিপেন্টসদের জন্য থাকছে 6 আওয়ার কমপ্লিটেশন সার্টিফিকেট। প্রতিটি ওয়ার্কশপই শিক্ষার্থীরা একাডেমিক দক্ষতা বাড়াতে সাহায্য করবে। সো দেরি না করে ওয়ার্কশপ সিরিজের প্রথম ওয়ার্কশপটি শুরু করা যায়। ওয়ার্কশপ অন অনলাইন অ্যাসেসমেন্ট, ডুজ অ্যান্ড ডোন্টস। ওয়ার্কশপ ফেসিলিটেটর হিসেবে থাকছে ফাইরুজ সায়ারা। ফাইরুজ সায়ারা জিওবির ইংরেজি বিভাগের স্নাতক 2য় বর্ষের শিক্ষার্থী। তিনি জিওবির বিভিন্ন আয়োজনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার পাশাপাশি জিওবি অনলাইন অ্যাসাইনমেন্টে সর্বোচ্চ স্কোর অর্জন করা শিক্ষার্থীদের ভেতর অন্যতম। তিনি বর্তমানে কন্টেন্ট ডেভেলপমেন্ট ইন্টার্ন ও সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে সিএটিএল এ কাজ করছেন। সম্প্রতি রোমান্টিক কবি জন কিটস এর উপর বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ কর্তৃক আয়োজিত এক সেমিনারে তার গবেষণাপত্র উপস্থাপন করে আয়োজনে উপস্থিত স্কলারদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। তার বর্তমান গবেষণা প্রকল্পে তিনি নির্বাচিত রোমান্টিক সাহিত্যে সুফি নিদর্শনের উপস্থিতি পর্যবেক্ষণ করার জন্য ইংরেজি বিভাগ জিওবির সিনিয়র প্রভাষক জনাব আশিক ইশতিয়াক স্যারের সাথে কাজ করছেন। ধন্যবাদ। এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আরিফুর রহমান ম্যামকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড লিড ফেসিলিটেটর, সেন্টার এক্সেলেন্স ফর টিচিং অ্যান্ড লার্নিং, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। থ্যাংক ইউ মেঘনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের সেশনটাতে আসার জন্য। সবাই আগে থেকে জানানো হয়েছে যে আমাদের 6 সিরিজের একটা ওয়ার্কশপ হবে, যেখানে 6টা ওয়ার্কশপ অফার করা হবে স্টুডেন্টদের জন্য। তাদের প্রথম ওয়ার্কশপটাই হচ্ছে অনলাইন অ্যাসেসমেন্টের উপর। তো সবাইকে ওয়ার্কশপে ওয়েলকাম জানাচ্ছি এবং আমি লিড ফ্যাসিলিটেটরকে অনুরোধ করবো সেশনটা শুরু করার জন্য। শুভ সন্ধ্যা। সিটিএল কে আমি অবশ্যই প্রথমে ধন্যবাদ দিব যে এরকম একটা ক্রুশিয়াল সময় আসলে স্টুডেন্টদের জন্য ওনারা এরকম একটা উদ্যোগ নিয়েছেন, আর সেখানে স্টুডেন্টদের রিপ্রেজেন্ট করার জন্য আমাকে নির্বাচন করা হয়েছে। আমি জানি না আমার মধ্যে ওনারা কি পেয়ে দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি খুবই নার্ভাস, তবুও আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ বিভিন্ন সময় গত 1.5 বছরে আমার মনে হয়েছে যে আমাদের স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন কারণে, যেহেতু এখন দীর্ঘ সময় আমাদের একজনের সঙ্গে দেখা হচ্ছে না, তো সবার মধ্যেই মনে হচ্ছে যে আমি যে সিচুয়েশনে আছি সেটাতে আমি একাই মনে হয় ফাইট করছি। আমার চ্যালেঞ্জেস গুলো মনে হয় সবার চেয়ে আলাদা, বা খুব বেশি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তো এই একাকিত্ব বোধটা আমার ক্লাসমেটদের সঙ্গে কথা বললে আমি মাঝে মধ্যে বুঝতে পেরেছি। তখন আমার মনে হতো বারবার যে এরকম পরিস্থিতিতে তো তাহলে প্রায় আমরা সবাই আছি। কিন্তু এই যে কানেক্ট করার ব্যাপারটা, যেহেতু ক্যাম্পাসে আমাদের সেরকম দেখা হচ্ছে না, আড্ডা হচ্ছে না, তো এইটার সুযোগ আসলে আমরা সেভাবে এতদিন পাইনি। কিন্তু আজকের ওয়ার্কশপ যেটা হলো মানে আয়োজিত হচ্ছে, এখানে আসলে আমি একজন সিপিএল এর তরফ থেকে একজন থাকছি, কিন্তু এখানে আমি একা কথা বলবো বিষয়টা এমন না। আমি স্টুডেন্ট হিসাবে বা ইউনিভার্সিটিতে আমার কি এক্সপিরিয়েন্স হয়েছে বা আমি কি করছি সে ব্যাপারে আমার আমার নিজস্ব অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের যেমন জানাবো, তেমনি আপনাদেরটাও শুনবো। প্রথমে আমরা কি কি সমস্যা ফেস করছি আর কি কি করা যায়, আমরা জাস্ট একটা প্রোডাক্টিভ আড্ডা দিব, আর কিছু না। তো এই জন্য এই আয়োজনটা করার জন্য, উদ্যোগ নেওয়ার জন্য আমি সিটিএল কে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। আর এরপরে আমার ডিপার্টমেন্ট অফ ইংলিশের শিক্ষকদের কথা আসলে না বললে খুব খুব বেশি অন্যায় হবে। কারণ এরকম একটা সামান্য আয়োজন আসলে, মানে ইউনিভার্সিটিতে অনেক বড় বড় আয়োজন হয়, কিন্তু শিক্ষকদের কাছে, ডিপার্টমেন্টের চেয়ারপারসনের কাছে এরকম একটা আয়োজন সামান্য মনে হতে পারে। কিন্তু ওনারা এই খবরটা পাওয়ার সাথে সাথে ডিপার্টমেন্ট থেকে সবাইকে ইনফর্ম করেছে, আমাকে ফোন করে আমাকে ওনারা কংগ্রাচুলেট করেছেন, সাপোর্ট করেছেন, স্টুডেন্টদের কাছে ছড়িয়ে দিয়েছেন। এই যে অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র 5 মিনিটের মধ্যে আপনারা প্রায় প্রায় 150 জনের মতো চলে এসেছেন। এটা আমার একার পক্ষে সম্ভব হতো না। সবার সহযোগিতা পেয়েছি বলে আমার ক্লাসমেট বা প্রত্যেকে যার যার জায়গা থেকে এই কথাটা ছড়িয়ে দিয়েছেন, সবাইকে নিমন্ত্রণ করেছেন, সেজন্যই এটা সম্ভব হয়েছে। আর তার চেয়ে বড় কথা
যারা নিমন্ত্রিত অতিথি ছিলেন তারা সবাই এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তো এত ব্যস্ততার মধ্যেও এই রাতের বেলা অন্য সব কাজ ফেলে, তো এটা আমার জন্য অনেক বড় পাওনা সত্যি বলতে। আর আমি আসলে মূল আয়োজনে সেভাবে যাওয়ার আগে আমি আপনাদের থেকে একটু শুনবো, সেটার জন্য আমি স্ক্রিন শেয়ার করব। তার আগে বলে নি, আমার ভিডিওতে এসে নিজেকে দেখানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু এই রাতের বেলা আমার লাইট আমাকে এত ভয়ঙ্কর দেখাচ্ছে যে ও আমাকে দেখার পর আর কেউ ওই ওয়ার্কশপে থাকবে না, এই জন্য আমি আর ভিডিও টিডিও কিছু অন করতেছি না। আমি সরাসরি আপনাদেরকে বরং একটা জিনিস দেখাই। হ্যাঁ, আমি 10 সেকেন্ডস টাইম নিব, একটা জিনিস দেখাই। সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছি? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। Yes. আচ্ছা, তো এটা হচ্ছে আমার বিশ্বাস এখানে বেশিরভাগ পার্টিসিপেন্টস এটার সাথে পরিচিত। তো যারা নতুন তারাও খুবই সহজ, একটু গুগল ক্রোমে বা যে কোনো সার্চ ইঞ্জিনে যে www.menti.com লিখে একটু সার্চ করবেন, করলেই প্রথমে আপনার কাছে একটা কোড চাওয়া হবে, সেই কোডটা দিবেন, তারপর বিস্তারিত আমি বলে দিচ্ছি। কোডটা আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি আপনাদের জন্য, menti.com। এটা সার্চ করলে গুগলে আপনারা পেয়ে যাবেন, একটা ওয়েবসাইট। আমি কোডটা চ্যাট বক্সে লিখে দিয়েছি, আপনারা যারা অলরেডি পৌঁছে গেছেন তারা কোডটা দিয়ে এখানে একটা ভোটিং এর একটা অপশন রেখেছি আমি। ডু ইউ ফেস দিস চ্যালেঞ্জেস রিগার্ডিং অনলাইন অ্যাসেসমেন্ট? তো অনলাইন অ্যাসেসমেন্টের সাথে আসলে আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি, সেমিস্টার ফি থেকে শুরু করে সবকিছুই প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পর্কিত আমাদের পারফরমেন্সের সাথে। তো আসলে আপনারা কি কি সমস্যা ফেস করেন এটা একটু প্রথমে আমি দেখতে দেখতে যাচ্ছিলাম। এটা যেহেতু অ্যানোনিমাস, তো ব্যক্তিগতভাবে আপনার ইনপুট গুলো আমরা আলাদা করে বুঝতে পারবো না, সুতরাং আপনি নির্দ্বিধায় প্রবলেম গুলো একটু একটু ভোটটা দিয়ে একটু আমাদেরকে একটু দেখান, আমরা সবাই একটু বুঝি যে আসলে আমাদের বর্তমান পরিস্থিতিটা কি। তারপর আমি মূল আয়োজনের বিস্তারিত কথাবার্তা তো অবশ্যই বলবো। শুরুতে আমরা একটু এই ছোট্ট অ্যাক্টিভিটিটা করে ফেলি প্লিজ। আচ্ছা, একজন অলরেডি রেসপন্ড করেছেন, দুজন করেছেন। আচ্ছা, অপশনগুলো আমি একটু এক্সপ্লেন করছি যারা বুঝতে পারছে না তাদের জন্য। প্রথমটা হচ্ছে ইনকম্প্যাটিবল টেকনোলজিক্যাল ডিভাইস, যে কারোর যদি এমন হয় যে আমার ফোনটা খুব পুরনো, এই ফোনে আমি ঠিকঠাক মতো কাজ করতে পারি না, আমি ডিসকানেক্ট হয়ে যাই, বা ব্যাকগ্রাউন্ডে আমি একটার বেশি আমি কোনো অ্যাপ চালাতে পারি না, এরকম হলে সেটা। পুর ইন্টারনেট কানেকশন, যারা খুব প্রান্তিক অঞ্চলে আছি তারা, তাদের ইন্টারনেট কানেকশনের সমস্যা থাকলে সেটাও আমি রেট দিতে পারি কতটুকু, 0 to 5। তারপর হচ্ছে ল্যাক অফ কমিউনিকেশন, যখন দেখা সাক্ষাৎ হচ্ছে না সুতরাং যোগাযোগের ব্যাঘাত ঘটছে কতটুকু। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, যে পরীক্ষা দিতে গেলে আমার মনে হয় টিচার আমাকে কোয়েশ্চেন করছে কিন্তু এটা যেহেতু ইংলিশে আমি বুঝতে পারছি না, তো এরকম বা লেকচার অ্যাটেন্ড করতে গেলেও ভাষাগত কারণে আমাদের কি প্রশ্ন বুঝতে বা লেকচার বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। তারপর হচ্ছে মেন্টাল হেলথ ইস্যুস, যে এখন যেহেতু কোভিড এর প্যান্ডেমিক চলছে, তো পরিবারে কেউ অসুস্থ থাকলে বা ব্রেকআপ হলে বা ক্রাশ যদি আমার মেসেজে রিপ্লাই না দেয়, বা আরো অনেক ব্যক্তিগত কারণ থাকে, অনেক সিরিয়াস কারণ থাকে, সেই জন্য আমরা কি ডিপ্রেশনে আছি কিনা, বা এমনিতেই মেন্টাল হেলথ আমাদের অনলাইন অ্যাসেসমেন্টের পারফরমেন্সে কি কোনো নেতিবাচক প্রভাব রাখছে কিনা। তারপর হচ্ছে ল্যাক অফ প্রাইভেসি এট হোম, যে আমি ভাইবা দিলাম হুট করে রুমের মধ্যে একজন ঢুকে পড়লো, এরকম হয় কিনা, আমার সাথে হয়, এই জন্য আমার এটা মাথায় আসছে। তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ইস্যুস, যে আমি পরীক্ষায় ঠিকঠাক মতো টাইম ম্যানেজ করতে পারি না, স্পেশালি গুগল ফর্মে, এটা আমি নিজেও আমি স্ট্রাগল করি, এটা হতে পারে অনেকের সাথে। তারপর ফিনান্সিয়াল ইস্যুস ডিউ টু কোভিড-19, অনেকের হয় যে আমরা ডেডলাইন মিট করতে পারি না পেমেন্টের ক্ষেত্রে, তো ভয় থাকে আমাকে পরীক্ষা দিতে দিবে কিনা, ইত্যাদি ইত্যাদি। এগুলোর অনেক সময় আমার নিজের হয়েছে সেকেন্ড সেমিস্টার থাকতে, এটার একটা প্রভাব আমার এক্সামের পারফরমেন্সের উপর ছিল। তো আপনাদের সাথে এরকম হচ্ছে কিনা একটু। 34 জন অলরেডি ভোট দিয়েছেন, আমি আর আর 1 মিনিট নিব, তারপর আমরা এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? আর 53 সেকেন্ডস আছে। কোডটা স্ক্রিনের উপর দেখা যাচ্ছে, যারা জয়েন করেনি আমি আরেকবার বলছি, 38298272। menti.com এ গিয়ে একটু ভোটটা দিতে হবে, তাহলে আমরা রিয়েল সিনারিওটা বুঝতে পারবো। যতজন পার্টিসিপেট করবেন, 150 জনের মতো প্রায় আছেন, তারা সবাই যদি একটু ভোটটা দেওয়ার চেষ্টা করি। অলরেডি 1/3 পার্টিসিপেন্টস ভোট দিয়েছেন। আচ্ছা, আর 20 সেকেন্ডস আছে, একটু দ্রুত ভোট দিয়ে ফেলি আমরা। 61 votes, 64, গুড। আচ্ছা, তো সবার পার্টিসিপেশন দেখে আমি আসলে বুঝতে পারতেছি যে আমি এতদিন একা বিপদে ছিলাম না, আমরা সবাই কম বেশি বিপদগ্রস্ত। আচ্ছা, ঠিক আছে, আমি ভোটিং ক্লোজ। আমার মনে হয় যে আমরা মোটামুটি সিনারিওটা বুঝতে পেরেছি।
তো একটু যদি দেখি স্ক্রিনের দিকে, সবচেয়ে বেশি সমস্যা আমাদের মেন্টাল হেলথ নিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে, তারপর ফিনান্সিয়াল প্রবলেম, পুয়ার ইন্টারনেট কানেকশন, ল্যাক অফ কমিউনিকেশন। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কম, এটা জেনে খুব ভালো লাগলো যে আমরা হচ্ছে ভালো ইংলিশে কমিউনিকেট করতে পারছি, এটা এটা ভালো, ঠিক আছে। টেকনোলজিক্যাল ডিভাইসের প্রবলেম আছে, প্রাইভেসি নিয়ে। আচ্ছা, মেন্টাল হেলথ ইস্যুস, এটা আসলে কি বলবো, এটা আমরা সবাই কম বেশি ফেস করি। তো আমি যেটা আপনাদেরকে বলবো যে এখানে যেহেতু আজকে সময় কম, প্লাস আমি প্রফেশনাল না, তো আমাদের একজন প্রফেশনাল কাউন্সিলর একটা সেশন নিয়েছিলেন এই যাতে আমরা এই অনলাইন অ্যাসেসমেন্টে বা অনলাইন এডুকেশনে যাতে আমাদের স্ট্রেসটা ম্যানেজ করতে পারি বা মানসিক ও শারীরিকভাবে নিজেদেরকে সুস্থ রাখতে পারি। তো এটার উপর একটা রেকর্ডিং আছে আমাদের ইউটিউব চ্যানেলে, আমি একটা প্লেলিস্ট তৈরি করেছি, সেখানে ভিডিওটা আমি লিখে রেখেছি, আপনারা অবশ্যই সময় করে দেখবেন। আর হচ্ছে আরো প্রফেশনালদের হেল্প নিতে পারেন, বা ইউটিউবে অনেক হচ্ছে বিভিন্ন মেডিটেশনের অনেক ভিডিও আছে, এগুলো দেখা, ফ্রেন্ডের সাথে ওপেন আপ করা, বা টিচারদের সাথে কোন বিষয়টা আপনাকে পীড়া দিচ্ছে সেটা অন্যদের সাথে শেয়ার করা, এটা খুবই জরুরি। তো মেন্টাল হেলথ ইস্যুস গুলো আসলে আমাদেরকে ফেস করতে হবে, এটা সবার থাকে, কিন্তু এটা আসলে একসেপ্ট করতে হবে যে আমার মনটা খারাপ হবে, আমার খারাপ লাগবে, খারাপ অভিজ্ঞতা জীবনে হবে। তো এটাকে আসলে একসেপ্ট করে নিজেকে আরো স্ট্রং হতে হবে। আর যদি কারো খুব বেশি খারাপ পরিস্থিতি থাকে, ডেফিনেটলি আপনার উচিত আহ যে কারোর সাথে প্রফেশনালের হেল্প নেওয়া। আর যদি আপনার ফিনান্সিয়াল প্রবলেম থাকে, যেহেতু এটা এক্সপেন্সিভ, সেক্ষেত্রে আপনি আপনার কাছে কারোর সাথে অন্তত একটু একটু ওপেন আপ করেন। আর কেউ যদি না থাকে, আমার সাথে ওপেন আপ করেন। কারণ আমি খেয়াল করেছি আমার অনেক ক্লাসমেটের এক এক রকম প্রবলেম। একজনের হয়তো এই লকডাউনে প্যারেন্টের সাথে হচ্ছে দিনের বেলা কাজে যেতে হচ্ছে, সে ঠিকঠাক মতো ক্লাস করতে পারছে না। একজনের হচ্ছে, একজন ম্যারিড, তার বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য সে এতদিন যত ভালো স্কোর মেনটেন করেছে সেটা করতে পারছে না, বা কেউ একজন অসুস্থ। তো এগুলো আমাদের খুব আহ এক একজনকে এক এক ভাবে এফেক্ট করছে। তো এটা নিয়ে আর কি কথা বললে আমরা একটু একটু হালকা বোধ করবো, পুরোপুরি তো খারাপ লাগা যাবে না, তবু একটু ভালো থাকার চেষ্টা আমরা করব। আর হচ্ছে আমরা শেয়ার করব। আমি যখন মেন্টাল হেলথ ইস্যুস নিয়ে আমি ফেস, এরকম কিছু ফেস করি, আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলি, আমি সবার সাথে শেয়ার করি। তো এটা আমাকে বেশ কাজে দেয়। তারপর আরেকটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ইস্যুস। টাইম ম্যানেজমেন্ট ইস্যু আমার মনে হয় যে প্রত্যেকের নিজের কিছু টেকনিক থাকে, যে কিভাবে আমি ফাস্ট আনসার করব, প্রিপারেশনের উপর অনেকটা নির্ভর করে। তো আমাদের বাকি সেশনটা যেহেতু পরীক্ষা কিভাবে প্রিপারেশন নিতে হয়, কিভাবে লিখতে হয়, সেটার দিকে ফোকাস করেই আয়োজন করা। তো আমার মনে হয় যে সেটা আমরা একটু মনোযোগ দিয়ে শুনলে টাইম ম্যানেজমেন্ট ইস্যুস অনেকটা কভার করতে পারবো। তারপর হচ্ছে ফিনান্সিয়াল ইস্যুস ডিউ টু কোভিড-19, এটা 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 অনেক প্রবলেমেটিক, আমি জানি, এটা আমিও ফেস করেছি, কম বেশি সবাই করি। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনার টাকা নেই, আপনি টাকা দিতে পারতেছেন, আপনার টাকা দিতে দেরি হবে হোক, আপনি এটা নিয়ে কথা বলেন, আপনার সিনিয়র যারা আছেন অথরিটিকে আপনি ইনফর্ম করেন। এটার প্রভাব যেন আপনার প্রিপারেশনের উপর না পড়ে, যে আপনি একটা সেমিস্টার কষ্ট করে আপনি পড়াশোনা করেছেন, আপনার লাস্ট মোমেন্টের এই দ্বিধাদ্বন্দ্ব যাতে আপনার পরীক্ষার ফলাফলে প্রভাব না ফেলে। কারণ ট্রাস্ট মি, আপনি যদি অথরিটির কাছে যান বা আপনার টিচারদের সাথে শেয়ার করেন, তারা তাদের জায়গা থেকে অবশ্যই আপনাকে সহযোগিতা করবে। তো বিশেষ করে যারা ইউনিভার্সিটিতে একদম প্রথম দিকে আছেন, যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পুরোটা অনলাইনে করছেন, বুঝতে পারছেন আমি সেমিস্টার ড্রপ দিব কিনা, আমি অ্যাফোর্ড করতে পারছি না, প্লিজ আপনি পিছিয়ে যাবেন না, আপনি শেয়ার করেন। আপনার সমস্যার সমাধান নিশ্চয়ই কোনো না কোনো সমাধান আসবে। তো এটা নিয়ে কথা বলতে হবে, যে হেল্প করতে পারবে তার সাথে কথা বললে এটার একটা সমাধান হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে পুয়ার ইন্টারনেট কানেকশন, এইটা একটা প্রবলেম। আর এটা আমি আহ, কতটুকু সলিউশন আমি দিতে পারবো জানি না, তবে আমার মনে হয় যে এটা আমরা যদি একসেপ্ট করি, তাহলে আমরা কিছু স্মার্ট ব্যাকআপ প্ল্যান রাখতে পারি। যেরকম পরীক্ষার সময় আমাদের আশেপাশে এখন তো ঘরে ঘরে স্মার্টফোন, তো আরেকজনের হচ্ছে ডিভাইস আমাদের হাতের কাছে যদি আমরা রাখি, যে কোনো কারণে আমার ডিভাইস থেকে আমি কানেক্ট করতে পারছি না, বা আমার ফোনে নেটওয়ার্ক নাই, সেক্ষেত্রে বা আমার লোডশেডিং হলে আমি ব্রডব্যান্ড কানেকশন পাচ্ছি না, তো সেক্ষেত্রে একটা ব্যাকআপ প্ল্যান রাখা যায়। আর সেই ব্যাকআপ প্ল্যান এক্সিকিউট করার জন্য কিভাবে আমরা করতে পারি, আমার ডকুমেন্টটা আমি কিভাবে দ্রুত অ্যাক্সেস করতে পারি, সেটার উপায়টা আমি একটু পরে আপনাদেরকে বলে দিব, সুতরাং এটা নিয়েও চিন্তা করার কারণ নাই। ল্যাক অফ কমিউনিকেশনের জন্য যেটা বলবো, প্রত্যেকের নিজের জায়গা থেকে, এই যে আমি আজকে কথা বলতেছি এটা মাত্র শুরু, আপনারা এখন থেকে প্রত্যেক দিন ফ্রেন্ডের সাথে কথা বলবেন, চ্যাট করবেন, চ্যাট বক্সে বা টিচারের সাথে কথা বলবেন। তো এটা করলে আমাদের মধ্যে এই দূরত্ব গুলো যদি চলে যায়, আমরা বুঝতে পারবো আমরা সবাই মিলে সম্মিলিত ভাবে কোন পরিস্থিতিতে আছি, বা এখান থেকে উত্তরণের উপায়টা কি। যেটা আজকের আয়োজনটা অনেকটা সেরকমই হবে, আমরা কমিউনিকেট করব। তো আমার মনে হয় যে মোটামুটি সবগুলোই কভার করতে পারলাম না, সবগুলোকে আমি বলেছি, কেউ একজন একটু বলেন তো।
ল্যাক অফ প্রাইভেসি এট হোম, এটা কি আচ্ছা, মনে হয়? ল্যাক অফ প্রাইভেসি এট হোম, হ্যাঁ, এটা কিছু বলার নাই আসলে। আমরা কিন্তু দেখেন আমাদের ফ্যামিলির বাসার মধ্যে বসে ক্লাস করি, সুতরাং তাদেরকে এখন ব্লেম করার কোনো উপায় নাই। হ্যাঁ, এটা একসেপ্ট করতে হবে, এখন এমন একটা সিচুয়েশন। তো এক্ষেত্রে যেটা করা যায়, আপনারা খুব ক্রুশিয়াল, যেরকম আমার এখন এই প্রোগ্রামটা ছিল, আমি আমার বাবার রুমের দরজাটা বন্ধ করে দিয়ে আসছি যে বাবা তুমি এখন এসো না, বা জোরে ফোনে কথা বলো না। এরপরেও সে অনেক সময় ঢুকে পড়ে। তো কিন্তু এটা বলতে হবে। আর যদি আমার মতো ট্রিকি হতে চান, তাহলে যখন আপনার নিজের কাজ থাকবে, পরীক্ষা থাকবে, আপনার বাবা মা ভাই বোন যে আসার মতো, তাকে আরেকটা কাজে ব্যস্ত রাখবেন, যে সে এদিকে আসার চান্স না পায়। এটা করলে কিছুটা প্রাইভেসি পাওয়া যাবে। আর এটা নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। টিচাররা যতই বলুক রুমে কেউ আসবে না, রুমে কেউ আসবে না, কথা বলবে না, তারাও বুঝে, তারাও বাসায় থাকেন, ওনাদেরও ফ্যামিলি মেম্বার্সরা থাকে। সুতরাং এটা নিয়ে আপনারা খুব বেশি একটা বিচলিত হবেন না, বা লজ্জিত হওয়ার কিছু নেই। হ্যাঁ, আপনার বাসা যেরকমই হোক, আপনার ফ্যামিলি মেম্বার্স যেভাবে কথা বলুক, যেভাবে আসুক, তাদেরও বাসা, তারা আসবে। কিন্তু আমরা একটু চেষ্টা করবো আমার পরিস্থিতিটা তাদেরকে এক্সপ্লেইন করার, তাহলে হয়তো তারা আর একটু কনসিডারেট হবে। ঠিক আছে? তাহলে আমার মনে হয় যে আমি এই সমস্যাগুলোর কথা কেন বললাম, আসলে এটা তো আমি আমি এখন 5th সেমিস্টারে। তো একটা ঘটনা বলি। যখন আর কি আমাদের এটা শুরু হয়, লকডাউনের পর পর অনলাইনে, আমি প্রথম প্রথম আমি সন্ন্যাসী হয়ে গেলাম, যে আমি অনলাইনে ক্লাস করব না। কিভাবে জুম টুমে কি কি করতে হয় এগুলো ইনস্ট্রাকশন দেওয়া হলো ডিপার্টমেন্ট থেকে, আমি এগুলো দেখিও না, আমি নোটিশও দেখি না। আমি হাই হয়ে থাকি, মানে হাই হয়ে বলতে আমি পট করে হাই হই না, আমি এমনিতে মানসিক ভাবে হাই হয়ে থাকি, যে কি আছে জীবনে। হ্যাঁ, আমি ফিলোসোফার হয়ে গেলাম, কোনো প্রোডাক্টিভিটি নাই। এরকম সিচুয়েশনের মাঝখানে আস্তে আস্তে পরীক্ষার সময়টা যখন আসলো, আমি করলাম কি, একদিন জুম মিটিং এ আমি জয়েন করলাম। তো জয়েন করার পর যেটা হলো, আমি আগে থেকে তো কোনো ইনস্ট্রাকশন দেখিনি। তো আমি 10 মিনিট জুমে বসে আছি, এরপর হঠাৎ করে মিটিংটা বন্ধ হয়ে গেল। তারপর আমি চ্যাট বক্সে দেখি যে ফ্রেন্ডরা বলা বলি করতেছে, আচ্ছা ম্যাম যে পরীক্ষার কথা এটা বললো ওইটা বললো, এটা তো বুঝিনি। তাই বললাম যে ম্যাম কখন কথা বলো, আমি তো দেখলাম যে সবকিছু ঝিঝি পোকা ডাকতেছে, সবকিছু চুপ, তারপর মিটিং গেল বন্ধ। তখন বললো যে হ্যাঁ কথা তো বলছে, তুই শুনিস নাই? তো বিষয়টা যেটা, যে আমি যেহেতু আগে থেকে খুব কিছু জানতাম না, জুমে ঢুকে যে একটা অডিওতে কানেক্ট করতে হয় এই জ্ঞানটা আমার ছিল না। তা আমি জুমে ঢুকে জাস্ট বসে আছি, এদিকে মিটিং 10 মিনিট পর শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার অনলাইনের একদম শুরুর অভিজ্ঞতা। সেইখান থেকে আজকের একটা ওয়ার্কশপে সবকিছু সিটেল এর সহযোগিতায় আমি এত কিছু গুছিয়ে ফেলছি। এটা হওয়ার পিছনের কারণ হচ্ছে, আমি ওই যে ওই দিন পারি নাই, এরপরে আমি কিন্তু জানি না সেটা, যেটা আমি জানি না সেটা আমি শিখে নিছি। তো এইভাবে ধাপে ধাপে যে জিনিসটা আমার শেখার প্রয়োজন হয়েছে সেটা আমি শেখার চেষ্টা করছি। তো আপনারাও যদি এটা এটা হয় যে আপনার এরকম প্রবলেম থাকে যে আপনি অন্য ক্লাসমেটদের থেকে অনেক পিছিয়ে আছেন, বুঝতে পারছেন না, এটা নিয়ে আপনি প্লিজ হতাশ হবেন না। কারণ আমি আমার ক্লাসমেটদের থেকে পিছিয়ে ছিলাম, কিন্তু এরপর আমার সিজিপি আমি 3.9 এর উপরে রাখতে পেরেছি। তো এটা হয়েছে শুধুমাত্র, আমি বড়াই করতেছি না, আমি বলতেছি যে এটা দিয়ে মানে আমার বাবা মা আমাকে, আমার উপর খুশি, সুতরাং আমিও এটা নিয়ে খুশি। তো যেটা বলছিলাম যে আপনি পিছিয়ে আছেন, এটা নিয়ে হতাশ হবার কিছু নাই। যেই জিনিসটা আপনাকে এগিয়ে যাওয়ার জন্য শিখে নিতে হবে, ওটা আপনি শিখে নেন। তার জন্য আর কেউ না থাকুক, আপনি আমাকে নক দিবেন, আমি ইউনিভার্সিটির একজন, আমাকে খুঁজে পাওয়া খুব সহজ। যা লাগবে আমার যদি জানা থাকে আমি শিখাই দিব। তো এটা অসুবিধা নাই। আর টেকনোলজিক্যাল ডিভাইসের কথা যদি বলি, আমার একটা ফোন ছিল 4 বছরের পুরনো। তো গত বছর প্রথম 3টা সেমিস্টার আমি সেই ফোন দিয়ে করেছি। ওই ফোনটা চার্জ দেওয়া যেত না, সবসময় চার্জার পোর্টের সাথে কানেক্ট করে আমাকে একটা রুমের একটা কোনায় বসে থাকতে হতো, মানে ওটা একদম ডিরেক্ট লাইন করা ছিল, ইলেকট্রিসিটি ছাড়া চলতো না। ওই ফোনে কোনো হচ্ছে একটার বেশি অ্যাপ আমি একসাথে চালাতে পারতাম না। 2-3 দিন ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে থাকতো। তো খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে আমাকে তখন যেতে হয়েছে। আমার ফ্রেন্ডের মতো আমার তখন একটা স্মার্ট ভালো একটা কম্প্যাটিবল ডিভাইস ছিল না। কিন্তু এটাও আমি ফেস করেছি যে আমার নাই নাই, এরপরেও আমি কিভাবে কি করব, আমি সেই রাস্তাটা খুঁজে বের করি। তো মানে এই পুরো আলোচনার সারমর্ম হচ্ছে আমরা সবাই বাজে পরিস্থিতির মধ্যে আছি। আমাদের হচ্ছে নানা রকম জটিলতা, মানসিক প্রতিবন্ধকতা থাকবে। এটাকে একসেপ্ট করতে হবে, নিজের ক্যাপাসিটি গ্রো করতে হবে। আমার মাকে কিছুদিন আগে যেরকম হলো, ঈদের আগে, যে আমি এক হাত দিয়ে রান্না করছি, আরেক হাত দিয়ে আমি ক্লাস করছি। হ্যাঁ, তো এরকম সিনারিও অনেকের লাইফেই আছে, সে জব করছে প্লাস ক্লাস করছে। তো এগুলো থাকবে, এই চ্যালেঞ্জেস গুলো আমাদেরকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, আমার নিজের ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে, যাতে আমরা এগুলোকে সামলে নিজেরা এগিয়ে যেতে পারি, এবং আমাদের ফলাফল যাতে আমরা মানে ফলাফলের উপরে যাতে এগুলোর কোনো খারাপ প্রভাব না পড়ে। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে একটু বললাম। এরপর আমরা এখন মূল আয়োজনে চলে যাই। আমি আরেকটু চেঞ্জ করি স্ক্রিনটা।
আচ্ছা, তো আমাদের আজকের যে মূল আলোচনা এটাকে আমি প্রাথমিকভাবে আসলে আহ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো না? জি আপু। আচ্ছা, হ্যাঁ। তো দুটো ভাগে রেখেছি, একটা হচ্ছে আমাদের পরীক্ষার আগে আমরা কিভাবে প্রিপারেশন নিব, আর তারপর হচ্ছে আমাদের রাইটিংটা, যে অ্যাসাইনমেন্ট আর গুগল ফর্মে আমরা কিভাবে রাইটিংটা কি করব। তো প্রথমে যদি প্রিপারেশনে যাই, তো এটা আমার ইচ্ছা যে আমি স্টুডেন্ট হিসেবে কি করি সেটা ফার্স্ট আপনাদের সাথে একটু শেয়ার করব। তারপরে আপনাদের যারা সিনিয়র আছেন স্পেশালি তারা কি স্ট্র্যাটেজি ফলো করেন সেটা একটু একটু জানার চেষ্টা করব। তো যদি সংক্ষেপে বলি, উম, আমার অডিয়েন্সকে পরীক্ষায় বা আমার রিডারকে, সেটা আমাকে প্রথমে মাথায় রাখতে হবে যে আমি যার জন্য আনসারটা প্রিপেয়ার করছি সে কি চাচ্ছে। তো এটা প্রিপেয়ার করার জন্য আমার প্রত্যেকটা লেকচার আমি যখন শুনি তখন আসলে টিচার কোন ব্যাপারটাতে প্যাশনেট, একটা জিনিস এক্সপ্লেন করার সময় কোন জিনিসটা তার দুর্বল দিক সেটা আমাকে মনে রাখতে হবে, এবং আনসার করার সময় আমি ওই জিনিসগুলোকে অবশ্যই আমার পরীক্ষার খাতায় বা ভাইবার রিপ্লাইতে আমি ওইটাকে অ্যাড্রেস করবো। তাহলে যেটা হবে উনি আপনার প্রতি একটা তার একটা ফেইথ থাকবে বা একটা ভালো একটা ইমপ্রেশন তৈরি হবে যে না, সে তার সাথে আপনি একমত হচ্ছেন বা আপনি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে যে জিনিস পয়েন্টগুলো ক্রুশিয়াল মনে হয় আমি সেগুলো একটু নোট ডাউন করার চেষ্টা করি। আর একটা জিনিস আছে, থিওরিটিক্যাল আনসার যখন আমরা লিখি তখন ঘুরে ফিরে প্রথম দিকে সবাই ডেফিনেশন দেই, আর গুগল সার্চে প্রথম দিকে যে ডেফিনেশন গুলো থাকে সেগুলোই ঘুরে ফিরে সবার পাতায় আসে। তো এজন্য বারবার অনেকগুলো খাতা পড়লে টিচার মনে হয় যে সবাই তো একই জিনিস লিখছে, এটা তো প্লেজারাইজ। সেজন্য যেটা করতে হবে যে একটা ডেফিনেশন আমি নিজের মতো করে একটু আগে থেকে প্রিপেয়ার করে রেখে দিব, যাতে ওটা আমি কখন আনসারে যদি অ্যাড করি সেটা যাতে আমার নিজস্ব একটা প্রোডাক্ট হয়, সেটা যাতে আর কারোর সাথে না মিলে যায়, পাঠক যাতে বিরক্ত হয়ে না যায় বা বোর হয়ে না যায়, এটা মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে যারা আমার মতো ফাঁকিবাজ, যাদের পড়তে ভালো লাগে না, তারা আমার মতো প্রচুর ইউটিউবে ভিডিও দেখবেন। ইউটিউব ভিডিও দেখলে মজা লাগে, সময় ভালো কাটে, এবং একটা জিনিস দেখার সাথে সাথে আপনি যখন একটা লেকচার শিট করবেন আপনার মধ্যে একটা প্রেশার থাকবে যে আমি লেখাপড়া করতেছি, কিন্তু আপনি যখন একটা ভিডিও দেখবেন আপনার মনে হবে আমি এন্টারটেইনড হচ্ছি। সুতরাং এটা আপনার ফিলোসফি তৈরি করবে, আপনার এই জিনিসটা মনের সাথে খুবই কানেক্টেড হবে এবং আপনার এটা দীর্ঘ সময় মনে থাকবে। সুতরাং আপনি যদি আরো একটু এলাবোরেটেড এক্সপ্লেনেশন বোঝার জন্য বা একটু ভালো মতো জিনিসটা মেমোরেবল করার জন্য আপনি যদি একটু ভিডিওস দেখেন বা একটা ওয়েবসাইটে একটা আর্টিকেল পড়েন, আমার মনে হয় যে এইটা প্রিপারেশনের ক্ষেত্রে অনেক মেমোরিতে অনেক দীর্ঘস্থায়ী হয় এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে। আর আরেকটা হচ্ছে যে রিভিশনটা আমি খুব ফোকাস করি যে ভালো মতো যাতে আমি আমি যা জানি সেটা যাতে আমি মিস না করে ফেলি পরীক্ষার সময়, আমি রিভাইজ করি। আর আমার রিভিশনের ক্ষেত্রে যে সিক্রেটটা আছে সেটা হচ্ছে আমি একটা জায়গায় ইউটিউবে একটা কমেন্ট সেকশনে দেখেছিলাম যে ইফ ইউ কান্ট এক্সপ্লেইন ইট টু 5 year old ইউ ডোন্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড ইট। মানে যে একটা জিনিস সম্পর্কে যে একদমই জানে না তাকে আপনি যখন বুঝাতে যাবেন তখন আপনি দেখবেন যে এই জিনিসটা হায় হায়, আমি তো এটা বুঝতেছি না, আমার তো কনসেপ্ট ক্লিয়ার নাই। সুতরাং যে কোনো কিছু পড়ার সময় আমি যেটা করি, পড়ার পরে আমার আম্মু বা আমার ভাই যার এই ব্যাপারটা সম্পর্কে আইডিয়া নাই তার সাথে আমি জিনিসটা শেয়ার করি। তো আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার বা হচ্ছে যেই থাকুক বাসায়, আপনি একটা কিছু পড়ার পর সেটা নিয়ে যদি তার সাথে একটু গল্প করেন তখন আপনার কোথায় কনসেপ্টে কোথায় গ্যাপটা আছে আপনি কোথায় আসলে বুঝতে পারতেছেন না, আপনি তাকে বুঝাইতে যে সেটা ফিগার আউট করে ফেলবেন, তখন আপনি আরেকবার জিনিসটা পড়বেন ওটা আর আপনি ভুলবেন না। তো এই ছোটখাটো জিনিসগুলো আসলে আমি একটু ফলো করি। আমি খুব বেশি একটা লেখাপড়া করতে পছন্দ করি না, আমি লেখাপড়া নিয়ে চিন্তা করতে পছন্দ করি। তো এই জন্য আমি খুব বিশেষ কিছু আপনাদের দেখাতে পারলাম না। এবার হচ্ছে যারা খুব ভালো স্কোরার স্টুডেন্ট আছেন, সবাই যেহেতু জয়েন করেছেন তাদের কাছ থেকে একটু শুনতে চাই যে আপনাদের সিক্রেট কি, একটু বলেন তো শুনি। আমি এবার চুপ। যে কোনো ধরনের প্রিপারেশনের সিক্রেট প্লিজ একটু শেয়ার করেন আমাদের সাথে, আনমিউট করে আমাদের বললেই। জি প্লিজ। আমাদের বেশিরভাগই হচ্ছে রাত্রেবেলায় এক্সামের আগের দিন রাত্রেই পড়া শুরু করে। হ্যাঁ, এটা অনেকে করে, এক্সামের আগের রাতে হচ্ছে অনেকে প্রেশার নিতে পারে, আমি আমার এটা পারি না, আমার 2-3 দিন আগে পড়ে এক্সামের আগের রাতে আমার হচ্ছে একটু সিরিজ টিরিজ দেখতে হয়। তো এটা একটা ব্যাপার। হ্যাঁ, এক্সামের আগের রাতে যারা পড়েন তারা এক রাতে পড়ে পরের দিন, কিন্তু এটা আবার মেমোরেবল হয় না, অনেকে আবার ভুলে যায়। তো তাও এটা অনেকের প্র্যাকটিস। আর কিছু?
এক্সামের আগের রাতে পড়ে তো পড়া অনেক কঠিন, তার থেকে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা হুম। ক্লাস যদি ছোট ছোট করে নোটস করে রাখা হয়, তো সেইটা হ্যাঁ। যদি আমি এক্সামের আগে দেখি তাহলে সেটা আমার জন্য অনেক বেশি মেমোরেবল হবে। আর সেই ক্লাসটা আমি রিকল করতে পারবো যে সেই টাইমগুলোতে টিচাররা আমাদেরকে কোন কোন ইনস্ট্রাকশন গুলো দিয়েছিল। হ্যাঁ, এটাও কিন্তু অনেক ভালো একটা বুদ্ধি যে আমার বিশাল একটা লেকচারকে আমি যখন ছোট্ট একটা হাফ পেজে নামাই নিয়ে আসবো, পরীক্ষার আগে ওইটা আমার রিভাইজ দিতে সব মিলে আধা ঘন্টা লাগবে, একটা পুরা হচ্ছে একটা কি বলবো একটা কোর্সের মানে একদম ব্রিফ আইডিয়াটা নিই। তো হ্যাঁ, এটা খুব ভালো একটা বুদ্ধি যে আমরা যদি ছোট ছোট নোট রেখে দিই সেটা কাজে লাগবে। আর কিছু? আমার চেয়ে অনেক স্মার্টার আইডিয়া অনেকের আছে আমি জানি। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ জি প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। এক্সামের সময় মোবাইলের নেটের কানেকশন ল্যাপটপে রাখি, ওয়াইফাই চলে গেলেও এতে বিপদ পড়ে না। তারপর এভরি ক্লাসের কন্টেন্ট নোট ইংলিশে ওয়ার্ড ডকুমেন্ট করে রেখে দিই। এটা হচ্ছে আমি করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি না এটা একটু পরে বলতে চাচ্ছিলাম, এটা খুব ভালো একটা কথা বলছেন, ব্যাকআপ প্ল্যান রাখাটা খুবই ভালো আইডিয়া। ব্যাকআপ প্ল্যান রাখলে যেটা হয় নিজের স্ট্রেসটা অনেক কমে যায়, সুতরাং এটা খুবই ভালো আইডিয়া। হ্যাঁ, ঠিক ব্যাকআপ আছে। এমবি রাখা উচিত মোবাইলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা আর একটা দুটো রেসপন্স নিব, আর কেউ কিছু অ্যাড করতে চান? আর লাস্ট যে বলেন তাকে অনেক থ্যাঙ্কস। আর হচ্ছে আমরা তো বর্তমানে ম্যাক্সিমাম সময় পিডিএফ ফাইল পড়তেছি যেখানে অনেক অনেক লেখা থাকতেছে, হয়তো আমাদের সেটা পড়ার সময় বোরিং লাগে। তো মাঝে হুম মাঝে আমি সেগুলো হাইলাইটেড করে দিই, যে সেই হুম হুম। হাইলাইটেড গুলো দেখে কালারফুল দেখে আমার নিজের কাছে মজা লাগে যে হ্যাঁ এগুলো একটু একটু পড়ি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্লাস ওই জিনিসগুলোকে পরিচিত মনে হয়, তো ভয়টা কমে যায় যে আমার তো পড়াই আছে এগুলো। হ্যাঁ, এটা একটা ভালো ভালো আইডিয়া। আর আর কিছু? এটা আমিও ট্রাই করবো, আমি অনেক অলস। আচ্ছা, যখন আমরা কোনো হচ্ছে কঠিন একটা চ্যাপ্টার বা টপিক পড়তেছি, একা পড়লে সেটা তো মনে থাকে না। তো হুম। যখন হচ্ছে সবাই গ্রুপ করে পড়তেছি, নিজেদের ভিতরে ডিসকাশন করতেছি, তখন ওইটা ইজি হয়ে যায় আমাদের জন্য। আমরা তো করি এটা, মানে গ্রুপ স্টাডি আর কি করে নোট করে সেইটা পড়লে অনেক ইজি হয়ে যায় এক্সামের আগে করলেও, বা যদি ফার্স্ট সেমিস্টার ফার্স্ট থেকেই করা হয় তাহলে হ্যাঁ খুব হ্যাঁ সহজ হয়ে যায় হ্যাঁ। আর সবার এখন জন্য। যেহেতু দেখা টেকা হয় না, সুতরাং গ্রুপ স্টাডি করলে আমাদের মধ্যে সম্পর্কটা একটু ভালো থাকবে, প্লাস একটু আড্ডা হবে, রিফ্রেশমেন্ট হয়। একা একা পড়লে অনেক সময় বোর হয়ে যায়, এটা ভালো আইডিয়া। আর যে হ্যান্ড রাইজ করছেন প্লিজ আপনি আনমিউট করে বলেন, আমরা শুনতে চাই। আচ্ছা, আমি যদিও হচ্ছে হাইয়েস্ট স্কোরার না, তারপরও হচ্ছে আমি আমার একটা আমি যেটা ফলো করি সেটা শেয়ার শেয়ার করতে চাই। এটা হচ্ছে আমাকে ভাইভাতে খুব হেল্প করে এবং গুগল ফর্মেও খুব হেল্প করে। সেটা হচ্ছে টিচাররা যখন ক্লাসে অনেক ধরনের গুরুত্বপূর্ণ কোনো কথা বলে, দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে তারা একটা কথা দুইবার রিপিট করতেছে। তো যে কথাটা তারা রিপিট করে আমি সেটা চেষ্টা করি সঙ্গে সঙ্গে নোট করে নেওয়ার, এবং পরীক্ষার আগে হচ্ছে আমি সেই নোটগুলো একটু চেষ্টা করি দেখার। সো এটা হচ্ছে একটা একটা জিনিস যেটা আমাকে খুব হেল্প করে। আর একটা জিনিস যেটা আমাকে হেল্প করে সেটা হচ্ছে আমি এটা খুব সিলি একটা ব্যাপার, আমি জানি না এটা সবাই হাসবে মেবি। আরে আমি বলেন, হচ্ছে হাসি একটু। ল্যাপটপের হচ্ছে ক্যামেরা অন করি। ক্যামেরা অন করে হচ্ছে লাইক মিররের মতো হচ্ছে নিজেকে দেখি, এবং তারপরে নিজেকে হচ্ছে লেকচার দেই যে এই টপিকটা এটা এভাবে। সো এটা যেটা হয় সেটা হচ্ছে যে যখন আমি হচ্ছে কোনো অ্যাসাইনমেন্ট লিখতেছি তখন সেটা হচ্ছে আমার ওই 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 কনসেপ্ট আমার মাথায় চলে আসে যে এটাই আমি এভাবে বলেছিলাম। সো হুম হুম হুম। এটা আমাকে অনেক হেল্প করে। থ্যাংক ইউ। আচ্ছা, মাথার মধ্যে একটা রেকর্ডেড ভার্সন থেকে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো, এটা খুব স্মার্ট আইডিয়া। আমি ছোটবেলায় করতাম, এখন আমি ফাঁকিবাজ হয়ে গেছি, কিন্তু এটা আমি ট্রাই করবো। আচ্ছা, আর আর কেউ কিছু অ্যাড করবেন? থ্যাংক ইউ হাফিজ আহ ভাইয়া। আচ্ছা, আরেকটা বিষয় আমি যেটা মানে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই অনলাইন সেমিস্টার গুলোতে যে বিষয়টা খুব বেশি জরুরি, জি। সেটা হচ্ছে যে মেন্টাল কনফিডেন্স, যে বিষয়টা সেটা খুব বেশি জরুরি। কারণ এখানে যে বিষয়টা হচ্ছে যে আমরা সবাই মোটামুটি কম বেশি স্যাক্রিফাইস করেই হচ্ছে অনলাইন সেমিস্টার গুলো কন্টিনিউ করে আসছি। এমনও আছে যে আমাদের অনেক ফ্যাকাল্টিরাও হচ্ছে যে কোভিড এফেক্টেড, বা হচ্ছে তাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে বা স্টুডেন্টদের মধ্যে অনেকেই বিভিন্ন প্রবলেম ফেস করেও সেমিস্টার গুলো কন্টিনিউ করছে। তো এই ক্ষেত্রে যে বিষয়টা আমার কাছে যেটা মনে হয়েছে যে স্টুডেন্টদের এট ফার্স্ট হচ্ছে যে কনফিডেন্স থাকতে হবে এবং হচ্ছে যে মেন্টালি স্ট্রং থাকতে হবে, যেন তারা হচ্ছে যে তাদের পড়াশোনাটাকে কন্টিনিউ করে যাচ্ছে। যেমন এই যে রেজাল্টটা হচ্ছে, এটাই কিন্তু একটা ফাইনাল রেজাল্ট, যেটা হচ্ছে তার ফাইনাল রেজাল্ট সিজিপি এর সাথে অ্যাড হচ্ছে। এটা কিন্তু আর ফিউচারে কখনো চেঞ্জ হবে না। তো এই বিষয়টাকে মাথায় রেখে সবাই যদি সিরিয়াসলি নেয়, তাহলে সে যে কোনো প্রতিকূল পরিবেশে থেকেই হয়তো বা তার রেজাল্টটাকে ভালো করতে পারবে। আর পড়াশোনার ক্ষেত্রে যেটা বলবো যে এক একজনের এক এক টেকনিক থাকে, এক একজনের ক্যাপাসিটি এক এক রকম। এক্স্যাক্টলি। কেউ হয়তোবা পরীক্ষার আগের রাত্রে বসে খুব ভালো রেজাল্ট করতে পারে, আর কাউকে হয়তোবা সারা দিন রাত খুব বেশি প্রিপারেশন নিয়েও হয়তোবা ওই পর্যন্ত যেতে অনেক কষ্ট হয়ে যায়। তো এটা আসলে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য
সে হয়তো বা হ্যাঁ। সেটাই ব্যবহার করবে। বাট সবচেয়ে বেশি জরুরি যেটা হচ্ছে যে তাকে নিজেকে হচ্ছে যে স্ট্রং থাকতে হবে, যে তাকে পড়াশোনা কন্টিনিউ করে যেতে হবে যে কোনো সিচুয়েশনে থেকেই। এই বিষয়টা আমার কাছে খুব বেশি জরুরি মনে হয়েছে। থ্যাংক ইউ Thank you. ওমর ফারুক ভাইয়া, এটা আমি ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে আমাদেরকে আসলে ওই নিজেকে মোটিভেটেড রাখতে হবে যে প্রিপারেশনের জন্য আমার যখন যেরকম দরকার আমি তখন সেরকম হয়ে যাব, বাস এটাই। আর নিজস্বতা তো সবারই থাকবে, সবার নিজের টেকনিক থাকবে। তো এটা আমার মনে হয় যে আমরা একটু একটু ধারণা পেয়ে কিভাবে আমি কি টেকনিক অ্যাপ্লাই করি বা কিভাবে আমি নিজেকে প্রিপেয়ার করি সেটা আমি আলাদা করে আর কোনো সেকশন করিনি গুগল ফর্মের জন্য। অ্যাসাইনমেন্ট রাইটিং আর গুগল ফর্ম দুইটা রাইটিং এ একসাথে আমি কভার করব। তো প্রথমেই আসে হচ্ছে কভার পেজ প্রিপারেশন, এটা খুবই বেসিক কিন্তু যারা নতুন তাদের হয়তো কাজে দিবে। এখানে কোর্স টাইটেল, কোর্স কোড এগুলো তো সবাই জানি, তো আমি লিখে রেখেছি। যারা জুনিয়র আছো তারা কাইন্ডলি একটা স্ক্রিনশট নিয়ে নাও। আর আমি স্পেসিফিকলি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যাকে আমি সাবমিট করছি তার নামের স্পেলিং আর তার ডেজিগনেশন লিখতে আমরা ভুল করি। এটা তাকে মানে প্রায় সব ক্ষেত্রেই পাঠককে এটা খুব অফেন্ড করে, সুতরাং এটা আমাকে খেয়াল রাখতে হবে যে এই ভুলটা না হয়। আর কমন নেম দেখলেই আমি ইচ্ছা মতো নামের বানান লিখে দিব, এটাও করা উচিত না। সবার নামের বানান লেখার নিজস্ব ধরন থাকতে পারে। তো সবচেয়ে ভালো পন্থা হচ্ছে কোর্স আউটলাইন দেখা। সবার সব কোর্সেরই কোর্স আউটলাইন থাকে। কোর্স আউটলাইনে টিচার নিজের হাতে নিজের নামের যে বানান লিখেছেন, যে ডেজিগনেশন লিখেছেন, আমি অবশ্যই সেটা লিখবো। আর এইখানে আমি যে একটা টেমপ্লেট দেখালাম বা একটা এক্সাম্পল দিলাম, এটাই যে সবসময় আপনাদেরকে ফলো করতে হবে এমন না। অবশ্যই একটা কোয়েশ্চেন পাবার পর আপনারা ইনস্ট্রাকশন ভালো করে দেখবেন, কারণ ইনস্ট্রাকশনে যদি আপনার লেখা থাকে যে শুধু নিজের নাম আর আইডি লেখা, সেখানে আপনাকে কিন্তু এত কিছু লিখতে হবে না। হ্যাঁ, তো ইনস্ট্রাকশনটা ভালো করে দেখবেন যে আপনাকে কিভাবে করতে প্রিপেয়ার করতে বলা হয়েছে কভার পেজটা। আর এটা একটা ইন জেনারেল কনসেপ্ট। তো কভার পেজের ব্যাপারে আমরা একটু সিনসিয়ার হব প্রথমেই, যাতে একটা সুন্দরভাবে একটা ওপেনিং হয়। আর কোয়েশ্চেনের উত্তর লেখার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই খুব ভালো করে, আচ্ছা ভালো কথা, কভার পেজ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই তো? আচ্ছা নেই, ঠিক আছে। আপু আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ, শিওর। আপু কভার পেজটা এটা কি আমরা মানে ডাউনলোড করে নিব কি, মানে কোনো প্রিন্টার থেকে ডাউনলোড করে নিব? এটা নিজের ইচ্ছা, কিন্তু পুরোপুরি কারোটা আমরা কপি করবো না। আমি চাইলে একটা টেমপ্লেট ডাউনলোড করতে পারি, অনেক সময় টিচারও টেমপ্লেট দিয়ে দেয় যে এইভাবে লেখো, বা আমি নিজে একটু বসে একটা বানাইতে পারি, এটা ইচ্ছা। বা একটা ফ্রেন্ডের কাছ থেকে আমি একটু শিখে নিতে পারি, যেরকম ভাল লাগে, কোনো অসুবিধা নেই। তবে একটু চেষ্টা করবো যে একটু ব্ল্যাক এন্ড হোয়াইট যাতে থাকে, বেশি কালার টালার দিয়ে আমি হিজিবিজি করে ফেলবো না, ঠিক আছে? এটা Okay. নিজের টেকনিক্স এর উপরে। আচ্ছা, তো রাইটিং এর ক্ষেত্রে যেটা, কোয়েশ্চেনটা খুবই ভালো করে পড়তে হবে। আমি নিজে ভুক্তভোগী হয়েছি, যতবার আমি কোয়েশ্চেন পড়ি নাই, অর্ধেক বিশাল একটা উত্তর লেখার পর আমার মনে হয় যে আমি কোয়েশ্চেন পড়ে যেটা বুঝছিলাম কোয়েশ্চেন আসলে এটা চায় নাই। তখন আমি কি করব, পুরো উত্তরটাই আমার ভুল। সুতরাং কোয়েশ্চেন আমার একটা ক্লাস টেস্ট যদি 40 মিনিটের হয়, আমি 5 মিনিট ধরে আমি কোয়েশ্চেন পড়ি, তাও কোয়েশ্চেনটা যদি আমি বুঝতে পারি, ডেফিনেটলি আমার আনসারটা ঠিক পথে এগোবে। সুতরাং কোশ্চেনটা একটু ধৈর্য সহকারে পড়তে হবে, অস্থির হওয়া যাবে না। আর কোশ্চেন নিয়ে চিন্তা করলে আনসারও আমরা খুঁজে পাবো। তো এটা হচ্ছে আমার প্রথম স্টেপ, আমি কোশ্চেনটা ধৈর্য সহকারে পড়ি। তারপর আমি যেটা মাথায় রাখি যে আমি কত মার্কসের আনসার করছি, তার জন্য আমি কতটুকু টাইম পাচ্ছি এবং আমার ওয়ার্ড লিমিট কত, সেই অনুযায়ী আমি আনসারটা প্রিপেয়ার করব। হ্যাঁ, আমাকে এটা বুঝতে হবে আমার কোশ্চেন আমার কাছ থেকে কতটুকু ডিমান্ড করে। আমি একটা জিনিস সম্পর্কে অনেক জানি, কিন্তু আমার যদি সেটা নলেজ বেসড কোয়েশ্চেন হয় বা একটা 2-3 মার্কের কোশ্চেন হয়, তা আমি তো অনেক কিছু লেখার আমার প্রয়োজন নাই, আমার একটা সংক্ষেপ করতে হবে। তো এই জিনিসটা বুঝতে হবে। তো রাইটিং এ এক্স্যাক্টলি আপনি কিভাবে আপনার কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করবেন সেটার উপরে আমাদের একটা খুব সুন্দর একটা ওয়ার্কশপ হয়েছিল, আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যামরা নিয়েছিলেন। তো সেটার ভিডিওটা আমি আপনাদেরকে সেশনের শেষে দিয়ে দিব, আপনারা আরো বিস্তারিত ভাবে জানতে পারবেন। আর তারপর হচ্ছে সাবমিশন। এটা নিয়ে টিচারদের খুবই অভিযোগ থাকে যে ফন্ট সাইজ যেটা দিতে বলা হয় সেটা আমরা দেই না। সাধারণত ফন্ট সাইজ 12 করতে বলা হয়। এটা মনে রাখতে হবে যে আমাকে ইনস্ট্রাকশনে ফন্ট সাইজ কত রাখতে বলা হয়েছে, এটা চেক করব ফার্স্টে। তারপর কোন ফন্ট দিতে বলা হয়েছে সেটা, নর্মালি ইউনিভার্সিটিতে, আমাদের ভার্সিটিতে দেখি যে সবকিছুতে টাইমস নিউ রোমান ইউজ করে, তো আপনি চোখ বন্ধ করে সব জায়গায় টাইমস নিউ রোমান ঢালাওভাবে ইউজ করতে পারেন। তারপর লাইন স্পেসিং, কোন টিচার সিঙ্গেল স্পেস পছন্দ করেন, মানে দুইটা লাইনের মাঝখানে গ্যাপ কতটুকু থাকবে, কেউ ডাবল পছন্দ করেন। তো লাইন স্পেসিংটাও ফোকাস রাখতে হবে, কারণ আপনি যখনই 8 এর কাছাকাছি পাবেন তখন টিচার ডেফিনেটলি এই জিনিসগুলো খেয়াল করবে যে কি আমি A+ দিব, একে সবকিছু ছোট ছোট ব্যাপারে থেকে অ্যাটেনশন দেয়। সুতরাং তার ভালো স্কোরের জন্য কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে যে আমি ছোট ছোট জিনিসগুলোতে আমি শেষ মুহূর্তে সাবমিট করার আগে এগুলো খেয়াল করছি কিনা। আর আরেকটা ব্যাপার টিচারদের কমপ্লেইন থাকে
যে আমি ফাইল একটা জিনিস সাবমিট করলাম, সে ফাইলের নাম হচ্ছে 34209। 34209 কি জিনিস ভাই? এটা করা যাবে না। আমার ফাইল মানে সেটা আমার নাম থাকবে বা কোর্স কোড থাকবে বা আমার আইডি থাকবে বা আমাকে ইনস্ট্রাকশনে যা বলা হয়েছে আমি সেভাবে রিনেম করবো। এটা ফাইলটা দেখলেই বোঝা যায় যে এটা কার অ্যাসাইনমেন্ট কপি। তো এটা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি এই দুইটা এই জিনিসগুলো একটু ফলো করি, যাতে কিছু না, আপনার জিনিসটা একটু নিট অ্যান্ড ক্লিন হয়, একটু অর্গানাইজড হয়, বোঝা যায় যে আপনি সিনসিয়ার, আপনি একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে কাজটা করেছেন। তো আপনার যখন 8.5 9 পেতে যাবেন, তখন কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোর অনেক বড় একটা ভূমিকা থাকবে। তো কারো কোনো প্রশ্ন যদি না থাকে বা কোনো কমেন্ট যদি না থাকে, আমরা পরেরটাতে যাব, আর যদি থাকে আপনি প্লিজ আনমিউট করে বলতে পারেন। আচ্ছা, এখানে আমার একটু অ্যাড করার ছিল আর কি। জি জি প্লিজ। এখানে লেখাটা জাস্টিফিকেশন করতে হবে আর কি, মানে হ্যাঁ ডকুমেন্ট হ্যাঁ, যেটা ফাইলটা তৈরি করতে। জাস্টিফিকেশনের ব্যাপারটা, হ্যাঁ জাস্টিফিকেশন না এতদিন আমিও করতাম না, মাঝখানে হচ্ছে ফাঁকা ফাঁকা স্পেস থাকে, তো আমার কাছে উইয়ার্ড লাগতো, আমি করতাম না। তবে জাস্টিফিকেশন করা উচিত, করলে খুব নিট অ্যান্ড ক্লিন লাগে। আর যারা জাস্টিফিকেশন কিভাবে করতে হয় জানেন না, বা হচ্ছে ভালো মতো গুগল ডকে বা একটা ডক ফাইলে কিভাবে ফন্ট সাইজ ঠিকঠাক মতো লিখতে হয় জানেন না, এটা হতে পারে যারা নতুন। আপনারা জাস্ট একটু বাংলায়ও যদি ইউটিউবে লেখেন, একদম বেসিক টিউটোরিয়াল ভিডিওটা আপনি পেয়ে যাবেন। তো ওখানে খুব সহজে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, আপনি এটা ফলো করে যদি একবার প্র্যাকটিস করেন কিভাবে জাস্টিফিকেশন করতে হয়, কি আমি সময় থাকলে দেখিয়ে দিতাম, বা কিভাবে আমি ফন্ট সাইজ লাইন স্পেসিং ঠিক করব, এগুলো একটু দেখিয়ে দিতেন। হ্যাঁ ঠিক আছে। তো একজন হ্যান্ড রেজ করেছেন, আপনি কিছু কোনো প্রশ্ন বা কিছু অ্যাড করতে চাচ্ছেন আপনি? শেখ জাবেদ। ম্যাম, হ্যাঁ আমি আমাকে জিজ্ঞেস আপু করতে বললেই হবে। চাচ্ছিলাম যে আচ্ছা আমি ফোন দিয়ে অ্যাসাইনমেন্ট গুলা করব, তো কিভাবে করব? আমার তো ল্যাপটপ বা পিসি নেই। আচ্ছা কোনো সমস্যা নেই, আপনি কিভাবে করবেন আমি আপনাকে 5 মিনিটের মধ্যে বলে দিতেছি, ঠিক আছে? আমরা একটু যাই আগাই, এগুলো সব আমি সামনে রেখেছি। আচ্ছা, এরপর হচ্ছে লেখালেখি করতে ভাল লাগে না আপনারা? আপনাদের ইসে তো যে আমাদের একটা প্রি টেস্ট ছিল, সেটাতে আপনারা যে রেজিস্ট্রেশন করার সময় বলছেন ম্যাক্সিমাম স্টুডেন্টই এনজয় করে না। তো যেহেতু আমি একটা জিনিসের পিছনে সময় ও পরিশ্রম দিচ্ছি, সুতরাং এনজয় আমি কিভাবে করবো এটা আমাকে খুঁজে বের করতে হবে। আপনার ম্যাথ করতে ভালো লাগতেছে না, আপনি একটা সুন্দর কাভার পেজ বানান, এইটাই আপনার ক্রিয়েটিভিটি। আপনাকে একটা থিওরি লিখতে দেওয়া হয়েছে, আপনি এক গাদা সাইটেশনের ফর্ম নিয়ে আসেন যে আপনি রেফারেন্স দিয়ে ভাষায়। হ্যাঁ, কিন্তু নতুন নতুন কিছু একটা নিয়ে আসেন, যাতে আমি 4-5টা একটা উইকে আমি 4টা অ্যাসাইনমেন্ট করতেছি, আমি বোর হয়ে গেছি, এই বোরডম যাতে না আসে, আমি যাতে এনজয় করতে পারি। একটা এসে লিখলে আমি সুন্দর একটা স্ট্রাকচার কিভাবে করব, যাতে একটু আমার এসেটা আসলে হচ্ছে ইউনিক হয়, আমি সেটা ভাবতে পারি। তাহলে যেটা হবে যে শুধুমাত্র পরীক্ষায় মার্ক পাওয়ার উদ্দেশ্যে আমার একটা অ্যাসাইনমেন্ট করা হবে না, আমি আমার পাঠককে আমার মানে বুদ্ধিবৃত্তিক একটা প্রোডাক্ট আমি আমার পাঠকের কাছে উপস্থাপন করতে পারবো, সুতরাং ওই জিনিসটার প্রতি আমার একটা প্যাশন থাকবে। তো এই জন্য আমাকে কি কোন কোন কাজ করলে, বা আমি অনেক সময় অ্যাসাইনমেন্ট লেখার সময় একটু মাঝে মধ্যে গান টান শুনি, এটাও করতে পারেন। আর হচ্ছে যখন আমাকে কোয়েশ্চেন ইভালুয়েট করতে বলা হয়, তখন আমি খুব কনফিডেন্টলি আমি যেটা ঠিক মনে করি আমি যুক্তি প্রমাণের সাথে সেটা বলবো, আমি ভয় পাবো না। তো আমার অ্যাসাইনমেন্ট রাইটিংটা যাতে আমার কাছে এনজয়েবল হয়, এবং সেটাতে যাতে আমার একটা সিগনেচার প্রোডাক্ট হয়, যে এইটা আমি আমার মতো করে লিখবো এবং আমার ওপিনিয়নের একটা প্রেজেন্স এখানে থাকবে। তো কেউ কিছু কি অ্যাড করতে চাচ্ছেন? আমি এটা খুব সংক্ষেপে বললাম, এটার পুরো একটা ডিটেল আমাদের যে ওয়ার্কশপ হচ্ছে আমি এগুলোর বিস্তারিত ম্যাটেরিয়ালস আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ মিস্টার ইমন প্লিজ। হ্যাঁ, আমার মনে হয় কি, যদি আমরা যখন ওয়ার্ড ফাইলে কিছু করি তখন তার মাঝে যদি আমরা একটা ওয়াটারমার্ক ইউজ করি আমাদের আইডি এবং নেম সহ, তখন সেটা আরো একটু ভালো হয় আমার মতে, এবং স্যারেদের ওইটা নজরে পড়ে ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা আমাদের পরের একটা স্লাইডে আমি ওইটা মেনশন করেছি। তবে এটা একটা জিনিস করতে হবে যে আমার ইসেতে হচ্ছে একটা ওয়াটারমার্ক বা আমার সিগনেচার যদি থাকে, সেটা আমি হ্যান্ড রিটেন ডকুমেন্ট হোক বা রিটেন ডকুমেন্ট হোক, এটা আমি উনি খুব ভালো একটা পয়েন্ট অ্যাড করেছেন। তো এই জিনিসটা আমরা অ্যাড করার চেষ্টা করবো। তারপর হচ্ছে আমাদের কি কি বাজে অভ্যাস আছে যেটা টিচাররা বলেও আমাদেরকে ঠিক করতে পারে না। সেটা প্রথম কথা, আমরা আরেকজনের জিনিস নিয়ে আসি কিন্তু আমরা স্বীকার করি না যেটা আমরা তার কাছ থেকে নিচ্ছি, সেটা ওয়েবসাইট হোক বা আরেকজনের খাতা হোক। এটা করলে আপনার প্রতি একজন মানুষের খুব ছোট ধারণা হবে, এটা করা যাবে না। আপনি কম বুঝেন, আপনি ভুল বুঝেন, আপনি ভুল পারেন, তাও সেটা আপনার আইডিয়া, সুতরাং আপনি যাই লিখবেন সেটা নিজে থেকে লিখবেন। আর যদি আরেকজনের কাছ থেকে কিছু নিয়ে আসেন, অবশ্যই আনতে পারেন, তাহলে সেটা স্বীকার করবেন যে আমি এই লেখাটা অমুক আর্টিকেল থেকে নিছি বা অমুক লেকচার শিট থেকে নিছি, এটা আমার কাছে মনে হয়েছে এটা অমুক, এই জিনিসটা অমুক জায়গা বলছে। তো এভাবে যদি করি তাহলে আমাদের এই প্লেজারিজমটা হয় না। প্লেজারিজম আমাদের সবচেয়ে বেশি মার্কস যায়, সুতরাং প্লেজারাইজ করা যাবে না। তারপর আসে পুয়ার গ্রামার কানেকশন, পুয়ার গ্রামার যেটা ভুল টুল থাকে। তো এটা যারা গ্রামারে ভালো তারা তো ভালোই, যারা অনেকে আছে যে আমি পারি না তাড়াতাড়ি লিখতে, আমার কি হবে?
তার কি হবে সেটাও আমি একটু পরে বলে দিচ্ছি, এটার একটা সমাধান আছে। অনেকেই জানে, যারা জানে না, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ একটা, যে আমি একটা ফর্মাল রাইটিং এ, বিশেষ করে যারা একটু আর্টস এর স্টুডেন্ট, আর্টস বা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্টদের হয়তো এতটা খেয়াল করা হয় না, তাদের ইকুয়েশন গুলোর দিকে যতটা ফোকাস থাকে। তো আর্টস স্টুডেন্টদের যেটা হয় যে আমি যদি একটা অ্যাসাইনমেন্টের একটা সেন্টেন্স শুরু করি বাট, সো, হ্যাঁ, তাহলে এটা এন্ড, তখন অনেক সময় টিচার এইটাকে ভালোভাবে নেয় না। তো এইটা না করে আমার যখন মনে হয় খুব ইচ্ছা করতেছে আমি সো লিখি, সেটা আমি লিখবো না, আমি ওখানে দেয়ারফল লিখবো, বা আমি হেন্স বা দাস এরকম কোন একটা শব্দ একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজ আমি ব্যবহার করবো, যাতে জিনিসটাকে একটু ভারী ভারী মনে হয়। ঠিক আছে, একটা 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 প্রফেশনাল একটা ব্যাপার থাকে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। বেশি ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করলে আসলে এটা একটু মার্কসের উপর একটা নেগেটিভ প্রভাব ফেলে। আর তারপর হচ্ছে কালার, আমি প্রথম দিকে খুব অকাজ করছি। সেটা হচ্ছে আমি প্রচুর কালার ইউজ করতাম। সম্ভব হলে আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিব যে কালার্স ব্যবহার করলে আসলে খুব বেশি মার্কসের উপর এফেক্ট ফেলে। সুতরাং আমি ব্ল্যাক এন্ড হোয়াইট রাখবো, এটা সবচেয়ে সেফ। আর যদি কেউ বেটার স্কোরের জন্য আরো বেটার স্কোর যারা চান, যে আমি 8.8 পেতে চাই বা 9 পেতে চাই, সেক্ষেত্রে আমি আরো পরিশ্রম করব, কিভাবে আমি করব? তো এখানে হচ্ছে আমাকে প্রথমে মনে রাখতে হবে যে আমি আমার লেখার মধ্যে যাতে রেলেভেন্স থাকে, আমি অপ্রয়োজনীয় কথা দিয়ে পাতা ভরবো না। আমি যে জিনিসটা বলতে চাই আমি ওইটার মধ্যেই থাকবো, যাতে আমার লেখায় কোনো কনফিউশন না থাকে, বা মানে লেখাটা অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত কথা যাতে না থাকে, কারণ আমিও সময় ব্যয় করে লিখবো, যে পড়বে সেও সময় ব্যয় করে পড়বে। সুতরাং অপ্রয়োজনীয় কথা থাকলে সে অবশ্যই বিরক্ত হবে, আর সেই বিরক্তিটা কিন্তু আমার মার্কসের উপর একটা খারাপ প্রভাব ফেলবে। সুতরাং আমরা রেলেভেন্স রাখবো, অপ্রয়োজনীয় কথাবার্তা বলবো না, কোনো দরকার নেই। আপনার যদি সংক্ষিপ্ত উত্তর হয়, যদি যৌক্তিক হয়, আপনি ওইটাতেই মার্কস পাবেন, আপনার দরকার নেই বাড়তি কথা বলার। আর রেফারেন্সের ব্যাপারটা, যেটা বললাম যে আপনি যদি আরেকজনের কাছ থেকে কিছু নেন, অন্য একটা সোর্স থেকে ব্যবহার করেন, তো সেক্ষেত্রে রেফারেন্স গুলো আপনি কোথা থেকে দিতে পারেন? বিভিন্ন জায়গা থেকে আপনি আর্টিকেল সংগ্রহ করতে পারেন, যেমন গুগল স্কলার, academia.edu থেকে আমি কালেক্ট করি, তারপর রিসার্চ গেট থেকে মাঝে মধ্যে কালেক্ট করি। তো আপনার জিমেল দিয়েই আপনি এখান থেকে এইসব ওয়েবসাইট থেকে আপনি পেপার গুলা, জাস্ট আপনি যে টপিকের উপর চাচ্ছেন ওইটার নামটা লিখলে আপনি পেয়ে যাবেন, জাস্ট গুগলে যে একটা সার্চ করলে চলে আসবে। আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এই সাইট গুলোতে আপনি একটু ভিজিট করতে পারেন। আর তারপর হচ্ছে স্ট্রাকচার মেইনটেনেন্সের ব্যাপার, যে আমরা একটা অ্যাসাইনমেন্ট লিখলে একটা সুন্দর স্ট্রাকচার যাতে আমরা মেইনটেইন করি, আমি এটা চেষ্টা করি। এই কয়েকটা জিনিস ফলো করে, এখানে যেগুলো লিখছি এগুলো ফলো করে আমি আমার এক্সপেক্টেড মার্কস পাই। সেজন্য আমি বেশি কিছু এখন অ্যাড করি নাই। তো একটা ভালো একটা স্ট্রাকচার যদি থাকে, যে আমার লেখাটা যখন পড়বে একজন, সেটার মধ্যে ধারাবাহিকতা থাকে, যে আমি কোনটার পর কোনটা বলতে চাচ্ছি, যে পড়বে সে বুঝতে পারবে, সে মনে করবে না যে আমি হারাই যাচ্ছি, কি পড়তেছিলাম কি বলতে চাই আমি কিছু বুঝি না। এটা যাতে না হয়, স্ট্রাকচারটা মেনটেন করবো। তো এটা হচ্ছে আমার বেটার স্কোরের জন্য আমি এটা ফলো করি। তো অন্য কারো যদি এর সাথে কিছু অ্যাড করার থাকে, আপনি আনমিউট করে বলতে পারেন। আছে? আচ্ছা, সবাই এটাই ফলো করে, যাক আচ্ছা, জেনে আমি ভালো একটা লাগলো। টিপস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে জি যে ভাই প্লিজ। রাইটিং এর ক্ষেত্রে ব্রেইন স্টর্মিং নামে একটা ব্যাপার আছে, ব্রেইন স্টর্মিং, সিকোয়েন্সিং এন্ড প্যারাগ্রাফিং। সো এই টেকনিকটা যদি ফলো করা যায় তাহলে হচ্ছে অনেক বেটার একটা সিকোয়েন্স রেডি করা যায়, যেটা তুমি বললে যে একটা সিকোয়েন্সের মধ্যে যেন আমরা থাকি, যে একটা প্যাটার্নের মধ্যে যেন চলে আসে, বোঝা যায় যাতে যে আমি কি করতে চাচ্ছি। সো এটা হচ্ছে এরকম একটা ব্যাপার যে ব্রেইন স্টর্মিং এর ব্যাপারটা হচ্ছে যে পয়েন্টের উপরে আমার কি কি মনে আসতেছে সেটা আমি একটা নোট ডাউন করলাম, তারপরে সেখান থেকে রিলেভেন্ট যে বিষয়গুলো সেগুলোকে আমি পয়েন্ট আউট করলাম, এরপরে সেগুলোকে সিকোয়েন্সিং করলাম, তারপরে ওই বেসিসে হচ্ছে আমি আমার অ্যাসাইনমেন্টটা লিখলাম। থ্যাংক ইউ। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, এটা ভালো একটা আইডিয়া। এভাবে আসলে আমি কি একটা জিনিস মাথার মধ্যে থাকলে আমি এটা একটু নোট ডাউন করি, পরবর্তীতে আমি লিখতে বসলে ওইটা ফলো করে লিখতে পারি। মার্জিয়া মেহজাবিন, প্লিজ আনমিউট ওকে, করে শেয়ার করেন। ভালোভাবে কিছু একটা লেখার জন্য আমি যে টপিকটা লিখছি সেটা আমরা অ্যাসাইনমেন্ট বা আমরা যখন গুগল ফর্মে কিছু লিখি তো 3টা পার্টে লিখতে পারি। ফার্স্টে হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে আমার টপিক সেন্টেন্স কোনটা, আমি ফুল বডিটা জুড়ে কি লিখতে যাচ্ছি তার সম্পর্কে একটু ছোট ধারণা। আর হচ্ছে তারপরে যে দিব ডেসক্রিপশনটা, তো ডেসক্রিপশনে হচ্ছে মানে বডি প্যারাগ্রাফ যেটা, ওখানে আমি কনক্লুশনে যেটা ইন্ট্রোডাকশনে যেটা দিছি সেইটা হচ্ছে সুন্দরভাবে ব্রিফিং করব, মানে ওইটা ওখানে যেটা বলছি তার সম্পর্কে সাপোর্টিং ডিটেলস দিব আর কি। আর লাস্ট অফ অল কনক্লুশন যেটা, সেটা হচ্ছে সমস্ত প্যারাগ্রাফ যেটা আমি লিখলাম তার একটা ওভারভিউ। এক কথায় যে
মূল ভাবের মতো আর কি, ওইটা আমরা হচ্ছে হ্যাঁ কনক্লুশন। হ্যাঁ, মানে আমাদের আসলে ট্রেডিশনাল প্যারাগ্রাফ বা এসে রাইটিং এর যে ইনস্ট্রাকশন থাকে সেটা হ্যাঁ যদি আমরা ফলো করি, তাই না? হ্যাঁ, তাহলে হ্যাঁ রিডারের এক্সপেকটেশনটা, তারা ক্লিয়ার একটা কনসেপ্ট পায়। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে, এটা প্র্যাকটিস করলে আস্তে আস্তে এটা হবে, একবারে হয়তো সবার হবে না। তো ইমপ্রুভমেন্ট আসবে ওভাবে রাইটিং এ। আর তারপর হচ্ছে রুব্রিক্স। আমাদেরকে রুব্রিক্স দেওয়া হয় হচ্ছে, আমাদেরকে রুব্রিক্স মূলত দেওয়া হয় আমরা যাতে কোন বিষয়ের উপর আমাকে মার্কিং করা হবে এটা বুঝে যাতে আমি আমার আনসার লিখি। কিন্তু আমরা এত ডিজাস্টার করে রাখি, আমরা ইনস্ট্রাকশন একেবারেই পড়ি না। তো আমাদের এক ম্যাম ক্লাস একবার বলছেন, আমি জিজ্ঞেস করলাম যে ম্যাম আমাদের কোন বিষয়গুলোর উপর মার্কিং করা হয়েছে, রুব্রিক্সটা আসলে কেমন ছিল? তো ম্যাম বলতেছে যে মানে মার্কস অবস্থা খারাপ। ম্যাম বলতেছেন যে আপনারা রুব্রিক্স তো দেখেন না, আপনাদের যদি রুব্রিক্স ফলো করে মার্কিং করি তাহলে যা পাইছেন আপনারা এর চেয়েও কম পাবেন। এইটা হচ্ছে তাদের আক্ষেপের কথা, কারণ আমরা ইনস্ট্রাকশনস দেখি না। তো কোন জিনিসের উপর গুরুত্ব দেওয়া হবে আমার রাইটিং এ, সেটা আমাকে খেয়াল রেখে আমাকে লিখতে হবে। তো এটা আমি আমার সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারের দুইটা এসে এক্সাম্পল হিসেবে অ্যাড করেছি এখানে। তো এইটাতে আমি পেয়েছিলাম এই যে লাল নীল রং দেয়া, এটাতে আমি খুব পরিশ্রম করে আমি মাত্র হচ্ছে 15-তে পেয়েছি 10.5, আর এই পাশেরটা আমি 10-9 পেয়েছি। এখন কথা হচ্ছে যে এই লাল নীল কালি দেয়া এটাতে প্রথম কথা আমি কালার ব্যবহার করছি। তারপর আমি পুরো এই আমার একটা এসেতে আমি কি বলতে চাই, হ্যাঁ, এটা আমার কোনো থিসিস স্টেটমেন্ট নাই, কোনো ধারাবাহিকতা নেই, কিচ্ছু নাই। আমাকে 10.5 কেন দিছিল আমি এখনো বুঝে পাই না, তখন খুব খারাপ লাগছিল এত কম কেন পেলাম। তো এভাবে না লিখে আমি এই পাশে যেটা এক্সাম্পল দিলাম, এটা অবশ্যই একটা পারফেক্ট লেখা না, এটা জাস্টিফাইও করা লেখা না, কিন্তু যেটা আমি ফোর্থ সেমিস্টারে ছিলাম। তো এখানে আমি যেটা করেছি দেখেন, ফার্স্ট আমি একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ একটা লিখেছি, মাত্র 2টা সেন্টেন্স, যে আমার এই লেখাটাতে আমি যে নাটকটা নিয়ে আমি লিখছি এটা কোন জনরা, এই নাটকে আসলে কোন বিষয়টা নিয়ে আলোচনা করা হয় সেটা আমি ফার্স্টে বলেছি। আর তারপর আমি বলেছি যে আমার এই লেখায় আসলে কোন জিনিসগুলো আমি অ্যাড্রেস করবো, যে এই কমেডি অফ ম্যানার্স এর ক্যারেক্টারিস্টিক্স আমি কথা বলবো, এটাতে কি এক্সাম্পল আছে সেটা নিয়ে কথা বলবো এই নাটকটার মাধ্যমে। তো এরকম 3-4টা জিনিস আমি এখানে মেনশন করেছি, এবং ধারাবাহিক ভাবে আমার কোয়েশ্চেনে যেভাবে মেনশন করেছি পরবর্তী প্রত্যেকটা প্যারা আমি ওই ধারাবাহিক ভাবে লিখেছি। সুতরাং রিডার প্রথমে পড়ে বুঝতে পারছেন ও কি নিয়ে কথা বলবে, এবং পড়তে যে উনি দেখছেন যে যেটার পর যেটা বলছে সে সেভাবেই লিখছে। তো সুতরাং রিডার হারায় যায় নাই। উনি আমি ওনাকে আমি কি আসলে প্রেজেন্ট করতে চাচ্ছি, কি বুঝাতে চাচ্ছি উনি বুঝতে পেরেছেন, এবং উনি আমার সাথে একমত হয়েছেন বলে উনি আমাকে মার্কস দিয়েছেন। আর এখানে আমি কোনো বাড়তি কালার ব্যবহার করি নাই, ফন্ট টন্ট আমি মেনটেন করার চেষ্টা করেছি। তো এভাবে আর কি আমরা একটু সিম্পল রেখে আমরা একটু অর্গানাইজড রাইটিং এর চেষ্টা করবো, এটা আস্তে আস্তে হবে। আমিও এখনো ভালো পারি না, তবে আমরা চেষ্টা করলে ইমপ্রুভমেন্টটা আসে। হ্যাঁ, আর হচ্ছে যারা, এটা গেল হচ্ছে রাইটিং এক্সাম্পলের কথা। তারপর আমি একটু একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে যারা হ্যান্ড রিটেন ডকুমেন্ট দেয় তাদের ক্ষেত্রে, বিশেষ করে যারা সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্ট, তাদেরকে যেহেতু অনেক ইকুয়েশনস লিখতে হয়, সিম্বলস লিখতে হয়, তো তারা প্লিজ চেষ্টা করবেন যে এগুলো যাতে একটু অ্যাকুরেট হয়। আপনার সায়েন্স এন্ড সিম্বলস আপনি কি দেখাতে চাচ্ছেন এটা যাতে বোঝা যায়, কারণ অনেক সময় কনফিউজিং হয়, 2-3টা একরকম লাগে, এটা খেয়াল রাখতে হবে। আর আমি একটা ডকুমেন্ট সাবমিট করলে সেটাতে অবশ্যই আমার স্টুডেন্ট আইডি আর নাম যাতে থাকে, এটা প্রমাণ যে এই জিনিসটা আমি লিখেছি, এটা আমার আনসার স্ক্রিপ্ট। তো এখানে আমি একটা পেজেও নাম আইডি লিখে দিব, বা একটা ওয়াটারমার্ক আমি ডিজিটাল কপিতে ইউজ করতে পারি। আর স্ক্যান করার জন্য আমরা অ্যাডব স্ক্যানার বা হচ্ছে ক্যাম স্ক্যানার ইনস্টল করে সেটা ইউজ করতে পারি, তাহলে ছবির কোয়ালিটিটা ভালো হয়। ঠিক আছে, এরপর এরপর হচ্ছে এটা আমার একদম শেষের দিকে, এটা হচ্ছে আমার হ্যাকস, আমি এটা মেনটেন করি। সেটা হচ্ছে আমি আমার ফোনে হচ্ছে আমি গুগল ডক ইনস্টল করে রেখেছি। গুগল ডকে লিখলে যেটা হয়, গুগল ডককে আপনি যখন লিখবেন তখন আপনার জিমেইলের ড্রাইভে আপনার লেখাটা সেভ হয়ে যাবে, এবং আপনার লেখায় যে গ্রামাটিক্যাল মিস্টেক আছে ছোটখাটো সবগুলার কারেকশনও দেখাবে। আপনি ভুল করতেছেন কিন্তু ও কারেক্ট করে করে আপনার ভুলগুলো সংশোধন করতেছে। সুতরাং গুগল ফর্মে যখন খুব শর্ট টাইম থাকে তখন আমাদের অতটা রিভাইজ না করলেও আমাদের ভুল ত্রুটিগুলো অনেক কমে আসে। প্লাস আমার একটা আমি যদি গুগল ডকে একটা জিনিস লিখে রাখি ওটা আমার ড্রাইভে সেভ হয়ে থাকছে, তা আমার ফোন কোন কারণে বন্ধ হয়ে গেলে আমি আমার আম্মুর ফোনটা নিলাম, সেখানে আমার জিমেল দিয়ে লগ ইন করলে আমার আনসারটা আমি পেয়ে গেলাম, আমার ফোন বন্ধ হলে আমার উত্তরটা হারায় যাবে না, আমি পরীক্ষাটা কন্টিনিউ করতে পারবো। তো এটা আমি মেনটেন করি অ্যাসাইনমেন্ট এবং ক্লাস টেস্ট দুইটার জন্যই। গুগল ডকে আপনি সবসময় ব্যাকআপ রাখবেন। তো এটা সম্পর্কে একজন খুব সম্ভবত একটু আগেই প্রশ্ন করছিলেন, তো আশা করি আপনি আনসারটা পেয়েছেন যে যে ফোন দিয়ে প্রিপেয়ার করেন সে কিভাবে করতে পারেন। আপনি যদি গুগল ডক ব্যবহার করেন তাহলে আপনার এই গ্রামাটিক্যাল কারেক্টনেস মেনটেন করাটা সুবিধা হবে। প্লাস হচ্ছে আপনি ওখানে এই ছোটখাটো ইনস্ট্রাকশন গুলো, রাইটিং টেকনিক যেগুলো আছে, যে বা ফর্মালিটি যেগুলো আছে, ফন্ট সাইজ, এগুলো আপনি ওখানে ঠিকঠাক করতে পারবেন। আর ইনস্ট্রাকশন দেখার জন্য আপনি ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেখতে পারেন যে কিভাবে এফেক্টিভ ওয়েতে আমরা গুগল ডকটা ইউজ করতে পারি। আর
এই তো গ্রামাটিক্যাল মিস্টেক অনেকটা কমানো যায়। আর আরেকটা হচ্ছে গ্রামারলি আমি তেমন একটা ব্যবহার করি নাই, তবে গ্রামারলি হচ্ছে ইনস্টল করলে পাংচুয়েশনের যদি ভুল থাকে বা এগুলো গ্রামারলিতে ঠিক করে নেওয়া যায়। তো আমি প্রেফার করি গুগল ডক, এটা এক ঢিলে অনেকগুলো পাখি মারা যায় সেজন্য। তো এই তো। আর এখানে কি কেউ কিছু অ্যাড করতে চান? আমি খুবই সংক্ষেপে বলে আব্দুল গেলাম মালেক সবকিছু। হাত তুলেছেন। হ্যাঁ হ্যাঁ প্লিজ, আমি স্ক্রিন দেখছিলাম তো। ওকে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আপু আমি অ্যাড করতে চাচ্ছি না, আমি একটা কনফিউশন ছিল, ওই কোশ্চেনটা প্লিজ। করবো আর কি। আপু এখন ওই ব্যাকআপের বিষয়ে কোশ্চেনটা, সেটা হচ্ছে আমাদের মিড টার্ম যেটা আমি ওটা শুনলাম হচ্ছে অটো প্রক্টরে হবে। এখন অটো প্রক্টরের ক্ষেত্রে ব্যাকআপের সিস্টেমটা কি? এখন গুগল ডকে, সরি ওই যে আমরা গুগল ফর্মে যখন এক্সাম দিতে যাই তখন দেখা যায় যে নেটের কোনো প্রবলেমের জন্য সাবমিটের সময় কোনো একটা ইস্যু যদি হয়ে যায় সব কিন্তু ইরেজ হয়ে যায় ওই মুহূর্তে। তো আমরা এই জন্য করি কি যে গুগল ডক্সে লিখে রাখি, লেখার পরে ওইটা গুগল কপি ফর্মে পেস্ট করে দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই ভয়টা আর থাকে না। এখন অটো প্রক্টরের সিস্টেমটা কি? অটো প্রক্টরে তো আমরা হচ্ছে ওই অন্য কোনো ট্যাবে তো যেতে পারবো না বা অন্য কোথাও সেভ করতে পারবো না, তো এই ক্ষেত্রে ওয়েটা কি, আচ্ছা, সিস্টেমটা? কথা হচ্ছে অটো প্রক্টর আপনার ফোনে কোনো লিমিটেশন দিবে না যে আপনি এটা করতে পারবেন না। আপনি ফোনে সবকিছুই করতে পারবেন, কিন্তু সেটা মনিটরিং হবে। ঠিক আছে, এই ফ্লেক্সিবিলিটি আপনার আছে। আপনি ফোনে চাইলে ইউটিউবে ভিডিও দেখতে পারেন পরীক্ষার সময়, এটা কোনো অসুবিধা হবে না। কিন্তু এখন গুগল ডকে সেভ করার ব্যাপারটা, এখন স্ক্রিনে কিন্তু দেখা যাবে আপনি কি করতেছেন। তো এটা টিচাররাও যেহেতু ইনস্ট্রাক্ট করে, আপনি যখন স্ক্রিনে টাইপ করবেন যে দেখা যাচ্ছে যে আপনি গুগল কোশ্চেনটা ফার্স্টে ওপেন করলেন, কোয়েশ্চেনটা পেয়ে আপনি গুগল ডকে গেলেন, একটা নতুন ডকুমেন্ট ওপেন করে সেখানে আপনি আনসারটা লিখছেন, লিখে সেটা কপি একটু সেভ করলেন, তারপর কপি করে আপনি আবার আপনার ফর্মে ফেরত এসে আপনি পেস্ট করলেন। সুতরাং আপনি কিন্তু অন্য কারো সাহায্য নেন নাই, আপনি নিজে থেকে একটা জিনিস কোয়েশ্চেনের আনসারটা রেডি করে জাস্ট আরেকটা জায়গায় বসাই দিচ্ছেন। তো এখানে কিন্তু কোনো 2 নম্বরই বা কোনো প্লেজারিজমের কোনো কিছু নাই, তাই না? যিনি কোয়েশ্চেনটা করেছিলেন, জি ভাই। সুতরাং এখানে আমি নিজেও কিন্তু অটো প্রক্টর আমাদের সাথে ইন্ট্রোডিউস করা হলে আমি এরপরেও আমি গুগল ডক ছাড়বো না, আমিও গুগল ডকে লিখবো। আর দরকার হলে আমরা আন্দোলন করব, আমাদের যদি মানা করে। মানা করবে না, কারণ হচ্ছে গুগল ডকে লিখলে সবার জন্য এটা ভালো, আমাদের ডকুমেন্টের একটা প্রোটেকশন থাকে, প্লাস হচ্ছে এই যে ভুল টুল গুলা, গ্রামাটিক্যাল সিলি মিস্টেক গুলো আমরা অ্যাভয়েড করতে পারি। গুগল ডক আমরা সবসময় ইউজ করতে পারবো, সমস্যা নেই। আর কেউ কিছু অ্যাড করতে চাচ্ছেন? যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনি অবশ্যই করতে পারেন। আর হচ্ছে এবার আমি একটু হাফিজ ভাইকে বলবো যে আমাদের এই খুব একটা ব্রিফ সেশন, আমরা জাস্ট একটু পরীক্ষার আগে ঈদ পরবর্তী সময় একটু ওয়ার্ম আপ করলাম পরীক্ষার জন্য। তো আমি হাফিজ ভাইকে একটু রিকোয়েস্ট করবো যে একটা একটা আমাদের পোস্ট টেস্টের একটা আছে, ফর্ম আছে, সেটাতে আমরা একটু প্র্যাকটিসটা করবো, রিভিশনটা। তো আপনি যদি একটু চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দেন ভাইয়া ফর্মের। আচ্ছা, চ্যাট বক্সে সবাই কাইন্ডলি একটু যাবেন। এই ফর্মের পার্টিসিপেশনের উপরে আসলে আমরা আমাদের সার্টিফিকেটটা ইস্যু করা হবে। তো ফর্মে গেলেই আপনারা রেজিস্ট্রেশনের ফর্মটা যেরকম পেয়েছেন এরকম আরেকটা ফর্ম, এই ফর্মটা ওপেন করলে আপনাকে কিছু কোয়েশ্চেন্স করা হয়েছে, তো এটা একটু অ্যাটেন্ড করবেন। আমি আলাদা করে কোনো রিভিউ করছি না, পুরো সেশনটার জাস্ট একটা শর্ট রিভিশন হয়ে যাবে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। তো ফর্মটা কাইন্ডলি একটু অ্যাটেন্ড করবেন। আর ইন দ্য মিন টাইম কারো যদি কোনো কোয়েশ্চেন বা সাজেশন বা কিছু অ্যাড করার থাকে আপনি প্লিজ করতে পারেন, আমাদের হাতে আরো কিছু সময় আছে। ফর্ম ওপেন করতে কারো কোনো অসুবিধা হলে জানাবেন প্লিজ। আশা করি সবার ফর্মটি পূরণ করা হয়ে গিয়েছে। আমি আসলে ফর্মটা ওপেন করতে পারছি না। আচ্ছা, আর কারো কি এরকম কোনো প্রবলেম হচ্ছে? আমি আরেকবার একটু লিংকটা দিচ্ছি, জাস্ট আ মিনিট। হচ্ছে না তো। আচ্ছা, আমরা কিন্তু প্রায় 20-25টার মতো রেসপন্স পেয়েছি। তো আপনি একটু চেষ্টা করেন, সবাই যেহেতু জয়েন করতে পারছে, আমার মনে হচ্ছে ফর্ম ঠিকই আছে।
তো আপনার যেটা লাগবে আপনার জিমেল দিয়ে লগ ইন করতে হবে, কারণ যেই জিমেল দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করবেন সেই জিমেলেই আমাদের এই সার্টিফিকেটটা আপনাকে পৌঁছে দেওয়া হবে। সুতরাং আপনি একটু জিমেল থেকে লগ ইন করে আপনি যদি চেষ্টা করেন, আমার মনে হয় আপনি পারবেন অ্যাটেন্ড করতে। আর ফর্ম ক্লোজ হচ্ছে এত তাড়াতাড়ি, আপনি একটু ধৈর্য ধরে চেষ্টা করেন, হয়ে যাবে। আপনি একটু চেষ্টা করেন, এরপরও যদি আপনি না পারেন দেন আপনার ইনফরমেশনটা চ্যাট বক্সে দিয়ে দেন, আই থিংক সেটা ওয়ার্ক করবে। আচ্ছা, যাদের ফর্ম সাবমিশন হয়ে গেছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আজকের ওয়ার্কশপটা খুবই ছোট্ট ছিল, তো বিস্তারিত আলোচনা গল্প আমরা করতে পারলাম না। তো আমি যে চ্যানেলগুলো একটু একটু ফলো করি, একটু লিটারেচার স্টুডেন্ট যেহেতু আমি, লিটারেচার রিলেটেড বা খুবই বেসিক ইনস্ট্রাকশন যেখান থেকে পাওয়া যায় এরকম কিছু ভিডিও নিয়ে, বেশ কয়েকটা ভিডিও নিয়ে আমি একটা প্লেলিস্ট তৈরি করেছি, যাতে যে ব্যাপারগুলো আমি এলাবোরেটলি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, আপনারা যাতে ভিডিও সাহায্যে সেই জিনিসগুলো বুঝে নিতে পারেন। তো একটু একটু কেউ একজন একটু ওপেন করে দেখেন যে ভিজিবল হচ্ছে কিনা প্লে লিস্টটা। আচ্ছা, আমি একটু চেষ্টা করি হচ্ছে ইংলিশের ভিডিওগুলো আমার নিউজ ফিডে বেশি আসে, তো বাংলা ভিডিও আমি তেমন একটা দিতে পারলাম না। তবে বেসিক ইনস্ট্রাকশনের জন্য বা টিউটোরিয়াল ভিডিওর জন্য আপনারা অবশ্যই বাংলায় যে কোনো বিষয়ের উপর যদি লেখেন, তো আপনারা বাংলার ভিডিও পাবেন, ইংরেজির ভিডিওগুলোও পাবেন, যে কোনো ফ্যাকাল্টি স্টুডেন্টের জন্য এটা প্রযোজ্য। আর আমাদের সিইটিএল এর যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই চ্যানেলটায় আপনারা বিভিন্ন ওয়ার্কশপের রেকর্ডিং আমরা দিয়ে থাকি, বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও, যে আমরা একটা গুগল ফর্মে কিভাবে একটা সিটি অ্যাটেন্ড করব, বা আমি গুগল ক্লাসরুমে কিভাবে জয়েন করবো আমি পারি না, তো এই জিনিসগুলো টিউটোরিয়াল ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া হয়। তো আপনি একটু সাবস্ক্রাইব করে রাখলে এই ধরনের আরো কিছু, বা এই যে আমাদের সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর যে একটা সেশন ছিল সেটা আপনারা একটু দেখে নিতে পারেন। আর আমাদের পরবর্তী আয়োজনগুলো ইনস্ট্রাকশন দেওয়া হবে মূলত, অ্যানাউন্সমেন্ট গুলো দেওয়া হবে মূলত আমাদের অফিসিয়াল পেজ থেকে। তো আমি একটু রিকোয়েস্ট করব সিটিএল এর মেম্বারদের যে আপনারা একটু ভলেন্টারিলি যদি আমাদের পেজের লিংকটা এখানে একটু অ্যাড করে দেন, তাহলে খুব খুব ভালো হয়। হ্যাঁ, আমাদের পেজের লিংকটা অ্যাড করে দিলে সবাই কানেক্টেড থাকলো, তাহলে আমাদের পরবর্তী আয়োজনগুলোর অ্যানাউন্সমেন্ট ওনারা সরাসরি পেয়ে যাবেন। আপু একটা প্রশ্ন ছিল, আজকের রেকর্ডিং গুলো কোথায় পাবো? আজকের রেকর্ডিংটা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, খুব সম্ভবত আজকে রাতেই পেয়ে যাবেন। আমাদের পেজটাতে একটু লাইক দিয়ে রাখবেন, আর হচ্ছে বাকিগুলো একটু 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 হচ্ছে আমাদের এই প্লে লিস্টটা একটু ফলো করলে আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। তো আমরা কানেক্টেড থাকতে পারবো যাতে পরবর্তী আয়োজনগুলোতে দেখা হয়, কারণ আজকে সেরকম একটা গল্প আড্ডা হলো না, তো এরপরে যখন সময় থাকবে তখন হবে। ধন্যবাদ ফাইরোজ সায়ারাকে এত সুন্দরভাবে গুছিয়ে একটি ওয়ার্কশপ পরিচালনা করার জন্য। এই পর্যায়ে আজকে ওয়ার্কশপ নিয়ে বক্তব্য রাখতে আমি অনুরোধ জানাচ্ছি ডিরেক্টর অফ সিইটিএল, চেয়ারপারসন অফ ট্রিপলি ডিপার্টমেন্ট, ডক্টর ASM শিহাবুদ্দিন স্যারকে। আমি অনুরোধ জানাচ্ছি স্যারকে আজকে ওয়ার্কশপ নিয়ে কিছু বলার জন্য। থ্যাংক ইউ সুরাইয়া। আমি মানে পুরো সেশনটা খুব এনজয় করতেছিলাম, খুবই লাইভলি, আর স্টুডেন্টরা মিলে একটা সুন্দর একটা মানে যে নলেজ শেয়ারিং, সেটা খুবই ভালো লাগলো। আমার একটা খুব ইচ্ছা হচ্ছিল যে আমার একটা ট্রিক ছিল আমার এক্সামে, সেটা একটু শেয়ার করার, সেটাই একটু বলতে চাই। এটা হচ্ছে কি যে আমি আপনার মানে যখন আমি স্কুল কলেজে পড়তাম তখন আমার রেজাল্টটা মানে মোটামুটি হয়তো অত ভালো হইতো না। যেমন একটা পরীক্ষা আমি যেমন হয়তো আমি অঙ্ক খুবই ভালো পরীক্ষা দিলাম, আমি দেখলাম যে আমি পাইছি হয়তো 87, কিন্তু হাইয়েস্ট মার্ক হচ্ছে 98 বা 96। তো আমি খুবই মানে অবাক হইতাম যে আমি তো আমার বেস্টটা দিছি, তাহলে যে 98 পাইলো ও আর কি লিখছে, কি পাইলো, মানে প্রায় সব সাবজেক্টে। তো তখন এটা বুঝতাম না। পরে আপনার ইন্টারমিডিয়েটও বুঝতে পারি নাই
ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারে যে তখন আমি একটা মানে আমার সেকেন্ড সেমিস্টার একটা পরীক্ষা খারাপ হয়েছিল, আপনার কেমিস্ট্রি পরীক্ষাটা। তো কেমিস্ট্রি পরীক্ষার পরে আমি তখন আমার মাথায় একটা বুদ্ধি আসছে যে কেমিস্ট্রি পরীক্ষাটা কি হয়েছিল ফাইনাল এক্সামে, আমি মানে আমার প্রিপারেশন ভালো ছিল, আমি সবই পারতাম, কিন্তু যেটা হচ্ছে যে আপনার লাস্ট মোমেন্টে আপনার আমি মানে আমি করছি কি যেগুলো ভালো পারতাম আমি অনেকক্ষণ ধরে লেখার পরে লাস্টে আমার হাতে টাইম ছিল 20 মিনিট, আমার তখনও 2টা বড় বড় কোয়েশ্চেন অ্যান্সার করা বাকি, আমি একটা 15 মিনিট অ্যান্সার করছি, 5 মিনিটে কোনো রকমে লিখছি। তো ওই 2টাতে আমার মার্কস কম আসলো, পরে ওখানে A+ আমার মিস হলো। তো পরে আমি যেটা একটা মানে একটা টেকনিক ইউজ করতাম, 2টা টেকনিক। একটা হচ্ছে যে আমি আমার যে কোনো সাবজেক্ট যেটা পড়তাম সেটার আমি একটা শর্ট নোট বানাইতাম। সেই নোটটা 4 পৃষ্ঠার মতো নোট, ছোট ছোট লেখায়, যে মনে করেন আমি যেটাই পড়তেছি সেটার যে মেইন যে জিনিসটা আমার মাথায় থাকতে হবে বা মনে রাখতে হবে আমি সেটা লিখে রাখতাম। লিখে আমার 4 পৃষ্ঠার একটা নোট হইতো। এবং এটা আপনি বুঝেন, ধরেন আপনি যদি ইলেকট্রিক্যাল সার্কিট পড়েন আপনাকে জানতে হবে যে ওহমস লটা কি, বা ধরেন আপনার ভোল্টেজ লটা কি, ওয়াই টু ডেল্টা কনভার্সনের সূত্রটা কি, এরকম যেটা ইম্পর্টেন্ট জিনিস যেগুলা সেগুলা আমি মনে রাখতাম, এবং 2-একটা কি অঙ্ক সেটা আমি করে রাখতাম। নয়েজ আসতেছে কোথা থেকে? ঠিক আছে, এটা করে রাখতাম। তারপরে যেটা হতো যে এটা সুবিধা কি দেখেন, আপনি যখন একটা জিনিস পড়ে সামারি করে আপনি নিজের একটা নোট বানাবেন, আপনার অলরেডি জিনিসটা পড়া হয়ে গেল, এরপরে আপনাকে আর ওই পুরো জিনিসটা পড়া লাগে না, ওই নোটটা জাস্ট আপনি একবার দুইবার দেখলে আপনার পুরো জিনিসটা মাথার মধ্যে থাকে। এইভাবে প্রিপারেশন নেওয়ার পরে সেকেন্ড যেটা করতাম যে আমি যদি ফিজিক্যালি পরীক্ষা দিচ্ছি, ফিজিক্যালি বেশি রিলেভেন্ট। পরীক্ষা দিয়ে আপনার মানে আমি পরীক্ষা যাওয়ার আগে আমি গোসল করে যেতাম, এবং পরীক্ষার ঠিক শুরুর আগের 15-20 মিনিট পড়তাম না। এটাতে কি হয়, আমার ব্রেইনে একটা স্পেস তৈরি হয় যে আপনি মানে যা পড়ছেন সেটা মাথার মধ্যে একটা অর্গানাইজ হয়ে মাথাটা কাম থাকে। পরীক্ষা হলে ঢুকলাম, পরীক্ষা হলে ঢুকার পরে কয়েকটা স্টেপ আছে যে আপনার আমি পরীক্ষা হলে ঢুকার পরে প্রথমে মানে একদম কাম একটা প্ল্যান নিয়ে বসতাম, একটু মানে রিল্যাক্স হওয়ার পরে আমি প্রথম কোশ্চেনটা পড়তাম। ধরেন আমাদের যেরকম ছিল, ধরেন আমাদের ছিল ফাইনাল এক্সাম, ধরেন ফাইনাল এক্সামে 6টা প্রশ্ন অ্যান্সার করতে হতো, টোটাল 180 মার্ক, প্রত্যেকটার জন্য 30 মার্ক করে। আমরা মানে প্রত্যেকটার জন্য হচ্ছে 30 মার্ক করে, এবং আমরা টাইম পেতাম 3 ঘন্টা, তার মানে 30 মিনিটের জন্য 30 মিনিট টাইম, 30 মার্কসের জন্য 30 মিনিট টাইম এরকম। এখন আমি যেটা করতাম, প্রথম 10 মিনিট আমি কোশ্চেনটা ভালো করে পড়তাম, পড়ার পরে যেটা আমার সবসময় ভুল হইতো যে আমি আগে করতাম কি যে আমি আগে সবচেয়ে কঠিন গুলো আগে অ্যান্সার করতাম, যে এগুলো যদি আমি পারি তারপরে যেটা তো পারবো সেটা তো আমি পারবোই, সেটা আমি লাস্ট মোমেন্টে করলাম। এইটা আমার সবচেয়ে ভুল হইতো, আমি এটাকে রিভার্স করছি। আমি করতাম কি, আমার সবার আগে সবচেয়ে যেটা আমি ভালো পারি সেটা সবার আগে অ্যান্সার করতাম, এবং সেটা আমি 20 মিনিটের মধ্যে অ্যান্সার করতাম, কারণ আমি জানি যেটা আমি সলিড অ্যান্সার। এখানে আমি মানে 5 পৃষ্ঠা লিখলেও আমি যেই মার্কস পাবো, 3 পৃষ্ঠা লিখলেও আমি সেই মার্কস পাবো, কারণ অতিরিক্ত লেখার কিছু নাই, আমি একদম এক্স্যাক্টলি অ্যান্সারটা জানি, আমি সেটা সবার আগে অ্যান্সার করতাম। এরপরে সেকেন্ডে যে আমি মনে করেন ধরেন আমার 6টা কোশ্চেনের মধ্যে 3টা আমি জানি যে আমি পারবো, ওই 3টা আগে অ্যান্সার করলাম। 3টা আমি মনে করেন আমি দেড় ঘন্টা টাইম হয়, আমি আগে হয়তো 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে শেষ করবো। আমি যে 10 মিনিট সেভ করছি, এই 10 মিনিট হচ্ছে আমার কঠিন কোশ্চেনের জন্য। কঠিন কোশ্চেনের জন্য আমি যেটা করতাম যে আপনার মানে যে 2টা আমি মনে করেন মানে মোটামুটি হয়তো অর্ধেক পারবো, আর একটা হয়তো আমি পারবোই না এরকম মনে হচ্ছে, ওই 2টা আমি অ্যান্সার করা শুরু করলাম, যেটা আমি মোটামুটি হয়তো পারবো, পার্শিয়ালি পারবো। এখন এখানে যেটা হয় দেখেন, আপনি প্রথম 3টা কোশ্চেন যখন আপনি খুব ভালো অ্যান্সার করছেন, আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসে, আপনার মধ্যে একটা মোমেন্টাম চলে আসে। এক্সাম হলে এটা কিন্তু একটা পরীক্ষা মানে ক্রিকেট খেলার মতো, আপনি যখন মনে করেন একটু সেট হয়ে গেছেন, আপনার মাইন্ড কাজ করতেছে, আপনার কনফিডেন্স আসতেছে, আপনি তখন একটা কঠিন জিনিসও পারা শুরু করবেন, আর আপনার ব্রেইন তখন অনেক পজিটিভলি চিন্তা করতেছে। তো আমি তখন দেখা গেল কি, যে অঙ্কটা আমার মনে হচ্ছিল আমি পারবো না, ওটা পারা শুরু করলাম, পারতেছি, তখন আমার কনফিডেন্স বাড়তেছে। এবং লাস্টে যে ধরেন আমার ঠিক আছে আমি 5টা করে ফেলছি, 150 মার্কস আমি অ্যান্সার করে ফেলছি, এবং আমি জানি যে সলিড আমি 130 পাবো, 130 মানে আমার আসলে অলরেডি মানে আমার এনাফ মার্কস এসে গেছে। তখন আমি যে লাস্ট কোশ্চেনটা আমার হারানোর কিছু নাই, তখন আমি ট্রাই করলাম, ট্রাই করলে মোটামুটি
অনেক সময় হয়, অনেক সময় না হইলো। আমি যে ট্রাই করছি, আমি একটু সময় নিয়ে ট্রাই করছি, যেখানে হয়তো অন্য কোন স্টুডেন্ট সবাই হয়তো 0 পাইতো বা খুব জোর 30-এর 3, 4, 5 পাইতো, আমি হয়তো ট্রাই করছি, একটু সময় দিছি, অনেক কিছু করছি, আমার না হইলেও আমি হয়তো 8-10 পাইলাম। আলটিমেটলি আমি কিন্তু অন্যদের থেকে অনেক মার্কসে আগায় যেতে পারি। তো এই ট্রিক্সটা আমি করতাম এবং এটা মানে আমি বলবো যে খুবই সাকসেসফুল ছিল। আপনারা হয়তো আপনাদের ফর্মেটে এটা একটু ভাবতে পারেন যে আপনারা কিভাবে এই জিনিসটা করতে পারবেন। আর ওই যে টাইম ম্যানেজমেন্ট এক্সাম হলে মানে চুজিং দ্য রাইট কোয়েশ্চেন টু অ্যান্সার, আমাদের যদিও এই অপশন গুলো নাই, মানে আমাদের এরকমও ছিল যে আমাদের 8টা কোয়েশ্চেন থেকে 6টা আমরা চুজ করতে পারতাম, 2টা ছেড়ে দিতে পারতাম। তো আপনাদের এখানে তো সেটা নাই, আপনাদেরকে সবগুলোই অ্যান্সার করতে হয়, মানে কিছু কিছু জায়গা হয়তো থাকতে পারে। তো ওইটা আর কি আপনারা মাথায় রাখতে পারেন। আর মানে সুরাইয়াকে অনেক ধন্যবাদ সবার সামনে এভাবে একটা টক দেওয়া, এবং পিছনে সুরাইয়া ম্যাডাম, এই সুরাইয়া, তারপরে এই মেঘনা, তারপরে এর পিছনে নিলয়, হাফিজ, ওরা অনেক হেল্প করছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সিটিএল থেকে আরিফা ম্যাডামকে অনেক ধন্যবাদ এই ধরনের একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। আমরা সবসময় চেষ্টা করি কি যে স্টুডেন্ট, আমি মনে করি যে স্টুডেন্টরা মিলে যদি আমরা একজন একজনকে হেল্প করতে পারি, তাহলে কিন্তু আসলে আমরা অনেক পাওয়ারফুল একটা টিম হইতে পারি। তো সেটার একটা চেষ্টা করতেছি আমরা সিটিএল থেকে। আর একটা জিনিস জেনে আপনারা শুনে খুশি হবেন যে আমরা আপনার একটা ভার্চুয়াল ক্যাম্পাস ডিজাইন করতেছি এর গ্যাদার টাউনে। সেই ক্যাম্পাসটা অলওয়েজ অন থাকবে। তো আপনারা ধরেন যখন মন চায় একটা লিংক থাকবে, সেই লিংকে ঢুকলে আপনারা ভার্চুয়াল স্পেসে চলে যাবেন, সেখানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন, সবার সাথে সবাই কথা বলতে পারবেন। মানে ওই স্পেসটা মানে যে অলওয়েজ অ্যাভেলেবল থাকবে, মানে ভার্চুয়াল ক্যাম্পাস যখন যাবেন কাউকে না কাউকে পাবেন, তার সাথে কথা বলতে পারেন, আপনি পড়তে পড়তে ওইখানে লগ ইন করে থাকতে পারেন, কেউ যদি আসে আপনার সাথে কথা বলতে পারবে। তো ওই জিনিসটা আমরা তৈরি করতেছি, ইনশাআল্লাহ হয়তো 1 মাস পরে এটা আমরা রিলিজ দিলে তখন আপনারা সবাই ওইখানে এরকম হ্যাং আউট করতে পারবেন, একজন একজনকে হেল্প করতে পারবেন। তো অনেক ধন্যবাদ, সরি আমি একটু সময় বেশি নিলাম। স্যার আমাদের সার্টিফিকেটের ব্যাপারে যদি একটু বলতেন। হ্যাঁ, সার্টিফিকেটের ব্যাপারে হচ্ছে যে মানে আমাদের এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ার্কশপে যারা পার্টিসিপেট করবে তাদের জন্য আমরা সার্টিফিকেট দিব। এখানে যেমন আজকে যারা পার্টিসিপেট করলেন এবং মানে সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করছেন, তার জন্য আমরা এই সার্টিফিকেটটা, এটা হচ্ছে আমাদের ডিজাইন টেমপ্লেট, এটা রেডি হয়ে আছে। আপনাদের পারফরমেন্স থেকে আপনাদের নাম এন্ট্রি করে আপনাদের প্রত্যেকের সার্টিফিকেট রেডি করে আমরা আপনাদের ইমেইলে এটা পৌঁছে দিব, অথবা হয়তো আমরা একটা ফোল্ডারে রেখে আপনাদেরকে শেয়ার করে দিব, তাহলে আপনারা আপনাদেরটা কালেক্ট করে দিতে পারবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তো স্যার যেটা বললেন যে এখানে যারা সেশনে ছিলেন তারা অবশ্যই আমাদের ফর্মটা সাবমিট করবেন। তো আপনার ফর্মে যাদের রেসপন্স পাবো, সার্টিফিকেটটা শুধু তাদেরকে ইস্যু করা সম্ভব হবে। তো আপনি যদি অ্যাটেন্ড করে থাকেন কিন্তু ফর্ম সাবমিট করতে না পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সম্ভাবনা আছে যে আমরা আপনাকে সার্টিফিকেটটা দিতে পারছি না। তো প্লিজ প্লিজ আপনারা ফর্মটা সাবমিট করবেন। ফর্মের একটা কপি আপনি রেখে দিতে পারেন জাস্ট একটু রিভিশনের জন্য, যে আজকে পুরো সেশনটাতে কি হলো। তো সেই অপশনটাও দেয়া আছে। তো আমাদের একটা কুইক রিভিশন হয়ে যাবে, যেহেতু আমি সময় স্বল্পতার জন্য আলাদা রিভিশনের কোনো সেশন দেইনি। তো যাই হোক, এত অল্প সময়ের মধ্যেও হচ্ছে আমরা পুরো ব্যাপারগুলো অ্যাড্রেস করতে পেরেছি এবং আপনাদের মানে কন্ট্রিবিউশন ছিল, আপনারা রেসপন্ড করেছেন, আপনারা এসেছেন এবং এখনো আছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী আয়োজনে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। মিড টার্মের পরে আমরা আরো সেশন গুলো নিয়ে আপনাদের সামনে আসছি। কানেক্টেড থাকলে ইনশাল্লাহ আপনারা সব অ্যানাউন্সমেন্ট পাবেন এবং পরবর্তীতে আমরা আবার একসাথে বসবো আরো প্রোডাক্টিভ আড্ডার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ফাইরোজ সাইয়ারা, ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ সকলকে এতক্ষণ উপস্থিত থেকে আমাদের ওয়ার্কশপটি এনজয় করার জন্য। আপনাদের সার্টিফিকেটটি আমরা মিডের কারণে 10ই আগস্ট ইমেলের মাধ্যমে সকলের সার্টিফিকেট গুলো পাঠিয়ে দিব। মিড টার্ম এক্সামের কারণে একটু লেট করে দিচ্ছি। আশা করি পরবর্তী ওয়ার্কশপ গুলোতে আপনারা এভাবে পার্টিসিপেট করবেন এবং আমাদের সাথে থাকবেন। আজকের ওয়ার্কশপটি এখানে শেষ হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।